আসসালামু আলাইকুম। শুরু করছি যাত্রাপথ উপন্যাস। লিখেছেন মাসফিত্রা মিময়। পর্ব সংখ্যা 6। আকাশটা মেঘলা, বাতাসের তাণ্ডবে উঁচু উঁচু গাছগুলো এদিক সেদিক দোল খাচ্ছে। চাঁদ তারার অস্তিত্ব নেই আজ কোথাও। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টির থেকেও ক্ষণে ক্ষণে বাজ পড়ার শব্দটা যেন বেশ তুখর। শাহবাড়ির রান্নাঘর আলাদা, তবে খাবার খাওয়ার জন্য আছে একটি নির্দিষ্ট ঘর। দিনের বেলায় বারান্দায় বসে খেলেও রাতে খাওয়া হয় সেখানেই। মর্জিনার ঘরে আজ আর রান্না হয়নি। বিকেলের সেই সাপের ভয়ে তার জ্বর হয়েছে, তাই ফরিদা আর বিথি মিলেই বাড়ির সবার জন্য রান্না করেছে। অনেকদিন পর আজ সবাই আবার একসঙ্গে খেতে বসার দৃশ্যটা দেখে ফরিদার চোখ দুটো যেন জুড়িয়ে গেল। শেষবার যখন সকলে একসঙ্গে খেতে বসেছিল, তখন এই বাড়িতে মানুষে গিজগিজ করত। শ্বশুরমশাই তখনও বেঁচে ছিলেন। সুবহান আলী শাহ ছিলেন সুস্থ সবল এক ব্যক্তি। সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন। বাবার ব্যবসার দায়িত্ব ছিল তার কাঁধেই। আমিরুল শাহ আর মমিনুল শাহ ছিলেন ভবঘুরে স্বভাবের। কিভাবে বাবার উপার্জিত অর্থ উড়িয়ে ফুর্তি করা যায়, সেটাই যেন ছিল তাদের প্রধান ভাবনা। নাজরির মা নাসরিন ছিলেন পাক্কা এক গৃহিণী। কার কখন কি লাগবে, কার কি প্রয়োজন, সবই ছিল তার নখদর্পণে। এসবের জন্য শ্বশুর ফতেহ আলী শাহ মেজো ছেলের পাশাপাশি মেজো পুত্রবধূ নাসরিনকেও ভীষণ পছন্দ করতেন, যেন দু চোখের মণি সে। তবে জায়েদের মধ্যে অবশ্য এ নিয়ে হিংসার অন্ত ছিল না। কিভাবে তাকে অপদস্থ করা যায় সেই চক্রান্তে মুশগুল থাকত সারাক্ষণ। মাস্টার বাড়ির সঙ্গেও তখন ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। আকবর মিয়া তো প্রায় প্রতিদিন দুপুরের ভাতটাও শাহবাড়িতেই খেতেন। কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেল, আচমকাই এক ঝড় এসে সবকিছু লণ্ডভণ্ড করে দিল। নিস্তব্ধ দুপুরবেলায় ধান খেতে খুন হলেন ফতেহ আলী শাহ। বিকেলের দিকে এক লোক মারফতে বাড়িতে খবর এলো, ধান খেতে পড়ে আছে তার রক্তাক্ত দেহ। তার প্রায় মাস ছয়েক পর এক রাতের আধারে নিখোঁজ হয়ে গেলেন নাসরিন। কেউ কিছু আজ পর্যন্ত করতে পারল না। এই হাসি খুশি নারীটি যে পালিয়ে গিয়েছে, তা কি মোটেও বিশ্বাসযোগ্য? আর সেই ভোরবেলাতেই বিলের ধারে পাওয়া গেল সুবহান আলী শাহর ক্ষতবিক্ষত আহত দেহখানা। এবারও গ্রামের লোকজনই বড় ছোট দুই ভাইকে খবর দিয়ে সুবহানকে নিয়ে ভর্তি করালো জেলা শহরের হাসপাতালে। দুদিন পর সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেই পুরনো দিনের কথা মনে পড়লেই ফরিদার শরীর কেঁপে ওঠে, লোমকূপ খাড়া হয়ে ওঠে। কত কিছু ঘটে গিয়েছে এই কয়েক বছরে, অথচ কি সুন্দর ছিল সেসব দিন। এখনকার মতো শাহবাড়িতে এমন ইটের দালান ছিল না তখন, ছিল শুধু চারিদিকে মাটি আর ছনের ঘর। রান্না কিন্তু সেই স্বাদ হয়েছে ভাবি, একেবারে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আঙুল চাটতে চাটতে বললেন মমিনুল শাহ। ফরিদা লাজুক হাসলেন। আমিরুল শাহ সায় দিয়ে বললেন, ঠিকই কইছস। তা নদীর মাছ নাকি রে নাজির? নাজির মনোযোগ দিয়ে খাচ্ছে। সন্ধ্যায় ছাতা মাথায় দিয়ে চত্বর বাজারের দোকান খুলে বসা ডাক্তারের কাছ থেকে জ্বরের ওষুধ নিয়ে এসেছিল। শরীরে কাদা লেগে যাওয়ায় গোসল করে তারপর খেতে বসেছে সে। চোল থেকে এখনো 1-2 ফোঁটা পানি টুপটাপ গড়িয়ে পড়ছে। মাথা নাড়িয়ে বলল, না, বেলায়ের খেতে পানি উঠছে, ওইখান থেকে ধইরা আনছি। 1 বালতি ভরছে? শুধু কি 1 বালতি? মতিন চাচার ইয়া বড় টিনের বালতি পর্যন্ত পুরো ভইরা গেছে। মাশাল্লাহ। মুমিনুল শাহ বললেন, তুই তোর চাচারে হাপের ভয় দেখাইছস? হাপটা নাকি বিশাল বড় আছিল। হাপ না, আমনের শ্বশুর আসছিল ওইটা। সাপের রূপ ধইরা পানিতে ভাসতাছিল, তাই লগে কইরা ধইরা আনছিলাম। কিন্তু আমনের বউ সবার সামনে বাপরে অস্বীকার করছে। হতচ্ছাড়া, এই বুড়ো বয়সে আমারে বউ ছাড়া করতে চাস? কেন আমার বউটার পিছনে লাগোস বাপ? বউ মরলে আমি আর বউ পামু কই? দুনিয়াত কি বউয়ের অভাব? এই ডাইনি মরলে কোচে একটা মাইয়ার লগে আমনের বিয়া পড়ায় দিমু, বুড়া বয়সে শান্তি পাইবেন। কিরে শাহরিয়ার, নতুন মা চলবো না? শাহরিয়ার চুপচাপ খাচ্ছিল। নাজিরের কথায় হেসে উঠল শব্দহীন, বলল, আমি আমার মা লইয়া খুশি আছি। আব্বাই চাইলে আরেকটা বিয়া করতে পারে, আমাকে অনুমতি আছে। মর্জিনা ছেলের পিঠে কিল বসিয়ে গর্জে উঠলেন, দুইটা হারামজাদা পালি বাড়িত। একটাই আমার জীবন টানা টানা কইরা আমার জামাইরে বিয়ার লোভ দেখায়, আর আরেকটা হইল আমার প্যাডের, ওইটা আবার সহমত পোষণ করে। 3 বেলা থাপড়ান ছাড়া তোরা ভালা হইতি না হারামজাদা। মমিনুল শাহ নরম গলায় বললেন, আহা, তুমি এমনি উত্তেজিত হইও না তো, গলা ভাঙ্গে যাইব। নেও, ভাত খাও।
বিথি ভাত বেড়ে দিল চাচি শাশুড়িকে। খাওয়া শেষ করে হাত ধুয়ে নিল নাজির। লুঙ্গির ভাঁজ থেকে ওষুধের পাতা বের করে চাচির কোলে রেখে বলল, নেন আপনার জ্বরের ঔষধ। ভাত খাওয়ার পর খাইবেন একটা, সকালে খাইবেন একটা। আল্লাহ চাইলে ঠিক হয়ে যাইব। রাগ কিছুটা কমলো মর্জিনার, মনটা নরম হলো, কিন্তু বাইরে তা প্রকাশ না করে ধমকালেন, তুই এই বৃষ্টির মধ্যে ভিজছস আবার? তোর কাছে আমি ওষুধ চাইছি? ওষুধ ছাড়াই আমগো রোগ ভালো হয়। একটু শুকরিয়া আদায় করেন, পরে মইরা গেলে তো আমনের বউ পাগলা জামাই কইব নাজির আমার বউডারে মাইরা ফেলাইছে, আমারে বিধবা বানাইছে। তখন কি হইব আমার? পুলিশে তো কোমরে দড়ি বাইন্ধা জালে লইয়া যাইব। এদিকে বিয়া শাদিও এখনো করি নাই। নিজের কথা শেষ করে নাজির উঠে চলে গেল সেখান থেকে। মুমিনুল শাহ চেঁচালেন, এই নাজির, চাচারে বউ পাগলা কইয়া গেলি কই বেয়াদব পোলা? নাজির শুনল বোধ হয়, কিন্তু গুরুত্ব দিল না। মর্জিনা ওষুধের পাতায় হাতের মুঠোয় নিয়ে মুচকি হাসলেন। সামনাসামনি ঝগড়াঝাটি করলেও আড়ালে ঠিকই মা ছেলের মতো মায়া মোহব্বত আছে দুটোর। ঘটক লাল মিয়া ব্যস্ত মানুষ, ইউনিয়নের মধ্যে বেশ জনপ্রিয় ঘটক হিসেবে তিনি পরিচিত। যে কোনো বাড়িতে বিয়ের বয়সী ছেলেমেয়ে থাকলে তার ডাক পড়ে সবার আগে। পাত্রপাত্রী খুঁজে আনার কাজে তিনি এতই দক্ষ যে চাহিদা মতো জোড়া মেলাতে পারেন চোখ বুঝেই। এই যেমন গতকাল মাস্টার বাড়িতে পাত্রদের তালিকা দেখিয়ে আজই সঙ্গে করে নিয়ে এসেছেন তাদের মধ্য থেকে একজনের পরিবার। বাড়ির গৃহিণীরা অতিথি আপ্যায়নের আয়োজনে রান্নাঘরে ব্যস্ত। নজরুল আলম পাত্রপক্ষকে বসার ঘরে বসালেন। একটু পরে কাশেম আলী, আকবর মিয়া আর সৈয়দুন্নেসা এসে উপস্থিত হলেন সেখানে। বাড়ির সকল পুরুষ সদস্যকে একসঙ্গে পাওয়া যায় না বলেই চলে। আগে ভাগেই কাজ ভাগ করে দেওয়া থাকে তাদের মধ্যে। যেমন আজ নজরুল আলম আর কাশেম আলী দুই ভাই বাড়িতে থাকায় তাদের ছেলেরাই বাইরে কাজ সামলাচ্ছে। পাত্রপক্ষ থেকে এসেছে মোট 10 জন। ছেলে নিজে, তার মা, দুই ভাই, ভাবি, মামা মামি ও বড় চাচা ও চাচি। পাত্রের নাম বকুল। তার জীবন বৃত্তান্ত সহ যাবতীয় খুঁটিনাটি তথ্য ইতিমধ্যে ঘটক লাল মিয়ার মাধ্যমে পেয়ে যাওয়ায় সে বিষয়ে আর কারো মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা গেল না। সৌজন্য সাক্ষাৎ ও কিছু প্রাথমিক আলাপচারিতা শেষে ঘটক লাল মিয়া পাত্রপক্ষের উদ্দেশ্যে বললেন, যা কইছিলাম সব ঠিকঠাক মিলল তো? কইছিলাম না মাইয়া একেবারে খানদানি বংশের, জমি জমা টেহা পয়সা মানিজ্জত কোনো কিছুরই কমতি নাই। গ্রামের যারে জিগাইবেন সেই কইব মাস্টার বাড়ির মাইয়া মানে লাখে একটা। লাল মিয়ার কথায় আকবর মিয়া আর তার ছেলেরা সন্তুষ্ট হলেন। তাদের মুখে সেই সন্তুষ্টির আভাস দেখে ঘটকও মন থেকে খুশি হলেন। পাত্রপাত্রীর বাড়ির লোকেরা যত সন্তুষ্ট ততই পারিশ্রমিক পাওয়া যায় বেশি। বকুলের বাবা না থাকায় তার মাই এবার মুখ খুললেন, তা মাইয়া কই, নিয়ে আসেন একটু দেখি তারে। নজরুল আলম হাঁক ছেড়ে ডাকলেন, মাইয়ারে নিয়ে আসো সুজনের মা। স্বামীর আদেশের অপেক্ষাতেই যেন এতক্ষণ ধরে বসেছিলেন দিলারা বেগম। ফরিদার পরনে মায়ের কালো পাড়ের সবুজ একটি শাড়ি। চিন্তায় হাত পায়ের তালু ঘেমে উঠেছে তার। এমন পরিস্থিতির সম্মুখীন পূর্বে কখনো হয়নি বলেই হয়তো এত জড়তা কাজ করছে। দিলারা বেগম মেয়ের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বললেন, হেরাজা জিজ্ঞাসা করব তার সঠিক উত্তর দিবি, ঠিক আছে? বাপদাদার মান সম্মান যাতে একটুও নষ্ট না হয়। তোর দাদি ওখানেই বসে আছে, তাই চিন্তা আর ভয়ের কোনো কারণ নাই। ফাহমিদা প্রতি উত্তরে মাথা নাড়ল শুধু, কিন্তু চিন্তা বা ভয় কিছুতেই তাকে ছেড়ে গেল না। মাথায় ঘুমটা টানে হাতে চা, বিস্কুট, শরবত সহ পিঠার ট্রে ধরিয়ে দিয়ে মেয়েকে নিয়ে বসার ঘরে হাজির হলেন দিলারা বেগম। বিনীত ভঙ্গিতে সবাইকে সালাম দিল ফাহমিদা। যা শেখানো হয়েছে তাই করল। সামনের কাঠের টেবিলটায় রাখলো হাতে ধরে রাখা সেই ট্রে। শাশুড়ির ইশারায় দিলারা বেগম চলে গেলেন ভেতরে। সৈয়দুন্নেসা নাতনির উদ্দেশ্যে বললেন, এইখানে আইয়া বসো। ফাহমিদা নীরবে গিয়ে বসলো দাদির পাশের ফাঁকা স্থানটিতে। বকুলের মা রোমেসা মেয়ের মুখ পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে হাস্যোজ্জ্বল মুখে বললেন, মাশাল্লাহ, লাল মিয়া ভাইয়ের কাছে যতটা শুনছি তার থেকেও সুন্দর আছে মাইয়া। তো আর লেখাপড়া কদ্দূর? প্রাইমারির গণ্ডি পার হইছে? আকবর মিয়া উত্তর দিলেন, সামনের বছর মেট্রিক দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার পোলায় সরকারি চাকরি করে, বড় অফিসার, বেতন ভালাই পায়। দুজনরে মানাইব ভালা। নজরুল আলম বললেন, হ, লাল মিয়া কইছে। বকুলের মামি বললেন, তা মা একটু হাইটটা দেখাও দেহি, পা সোজানা বেহা তা তো একটু দেখে নিতে হয়। ফাহমিদা একবার বাবা তো আরেকবার দাদার দিকে তাকালো।
দাদা বাবার যদিও কথাটা পছন্দ হলো না, তবুও চুপ রইলেন দুজনেই। এটাই সামাজিক নিয়ম, এভাবেই সব জায়গায় মেয়ে দেখা হয়। তাদের জন্য তো আর সেই নিয়ম কেউ ভাঙবে না, বরং ভাঙবে বিয়ে। তাদের বিয়ের সময়ও এমনই করে তাদের মা চাচিরা। সৈয়দুন্নেসা ফিসফিস করে বললেন, যা হাইটটা দেহা বাবু, সোজা হাইটটা একবার ওই দরজা পর্যন্ত যাবি, পর আবার এইখানে আইয়া বইবি। দাদের কথা মতো তাই করল সে। বসা থেকে উঠে সোজা হেঁটে গেল সদর দরজা পর্যন্ত, তারপর পুনরায় হেঁটে এসে পূর্বের স্থানে বসল। মামি ফিসফিস করে কিছু বললেন, হয়তো ননদকে, যা বাকিরা শুনতে পেল না। বকুলের ছোট ভাবি সাহেরা মুখ খুললেন এবার। চুল কেমন লম্বা, ঘুমটা সরাও দেহি বইন, বলে তিনি নিজে হাত বাড়ালেন খোলার জন্য। এবার সৈয়দুন্নেসা বাধা দিলেন, ভদ্রভাষায় বললেন, পরপুরুষের সামনে মাইয়া ঘুমটা খুলব না, আমগো বাড়ির অনেক নিয়মকানুন আছে। তাছাড়া আমগো ধর্মীয় চুল দেখানো জায়েজ না, মা চাচির থেকে তো এইসব শিক্ষাই পাইছি। পরপুরুষ কেডা চাচি, আমার ভাই ভাসুর আর পোলারাই তো আছে। বিয়ার পর তো হেরাই মাইয়ার চাচা শ্বশুর মামা শ্বশুর দেওরা ভাসুর হইব। মা রমেশা বললেন কথাটা। আমগো সময় চাচা শ্বশুর মামা শ্বশুর কো ভাইগনা বউয়ের মুখ দেখানোই নিষেধ আসিল। হেরা বাড়িতে এলে ঘরের এক কোনায় শাশুড়ির আদেশে পলায় থাকতাম, হেরা গেলে পর বাহির হইতাম। আর দেওয়ার তো মরণের সমান। সাহেরা মুখ কালো করে বললেন, তো মাইয়ার চুল দেখবো না, যাচাই বাছাই ছাড়াই বিয়ে ঠিক করবো? আমি কি নিষেধ করছি? দেখবা না কেন, অবশ্যই দেখবা, এইটা তোমার অধিকার। তবে এনে না, দেখতে হলে ভেতরের ঘরে আইও। মহিলারা এবার যেন কিছুটা সন্তুষ্ট হলো। দিলারা এসে তাদেরকে নিয়ে গেলেন ফাহমিদার ঘরে। বাড়ির পুরুষেরা পাত্রপক্ষের পুরুষদের সাথেই বসে গল্প আলোচনায় মেতে উঠলেন। মিস্ত্রি আর পলি ওখানেই বিছানায় বসেছিল। অপরিচিত রমণীদের দেখে চট করে উঠে দাঁড়ালো তারা। ঘর থেকে বের হতে যাবে তখনই খপ করে পলির হাতটা ধরে ফেলল পাত্রের মামি। জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আচমকা হাত ধরায় অপ্রস্তুত হলো পলি। আমতা আমতা করে বলল, পলি খাতুন। উত্তর পেয়ে হাসি চওড়া হলো মহিলার। দিলারার উদ্দেশ্যে বললেন, আপনাকে বাড়ির তো দেখি অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে। আমার পোলার লাগেও মাইয়া দেখতেছি, নিজেকেও ক্ষেত খামার আছে, বছরের ধান নিজেরাই কইরা খাই, পোলা আমার ভালা রোজগার করে। মিষ্টি মুখ টিপে হাসলো। পলি চোখ রাঙালো ননদকে। দিলারা থতমত খেলেন ঠিকই, তবে নিজেকে মুহূর্তেই সামলে নিয়ে বললেন, ওই আমার দেওরার বড় পোলার বউ। হাস্যজ্জ্বল মুখখানা মলিন হয়ে গেল মহিলার। হাতটা ছেড়ে দিয়ে জোরপূর্বক হেসে বললেন, দেখে বোঝাই যায় না মাইয়া যে বিয়েটা। আমগো বাড়ির বউগো বাড়ির মাইয়ার মতোই আদর যত্ন করে রাখা হয়, তার উপর বিয়ার মাত্র 1 বছর হয়েছে, তাই বোঝা যায় না। তার নজর এবার গিয়ে স্থির হলো মিস্ত্রির দিকে। আঙুল তাক করে দেখিয়ে জিজ্ঞেস করলেন, এটাও কি বাড়ির বউ? না, ওই মাইয়া, দেওরার মাইয়া, বাড়ির মধ্যে সবচেয়ে ছোট মাইয়া। আরও কিছু হয়তো বলতে চাইলেন তিনি, কিন্তু তার আগে দিলারা ইশারায় দুজনকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। চাচি শাশুড়ির ইশারা বুঝতে পেরে ননদকে নিয়ে বেরিয়ে এলো পলি। ফিসফিস করে বলল, চলো পেছনের জানলার কাছে যাই। মিস্ত্রি না বুঝে প্রশ্ন করল, কেন? দেখবা না কেমনে খুঁটাইয়া খুঁটাইয়া মাইয়া দেখে, চলো তাড়াতাড়ি। মিস্ত্রির অবশ্য নিজ থেকে যেতে হলো না। পলি তাকে টেনে হিঁচড়ে নিজের সঙ্গে করে দাদার ঘরের সামনে ফটক দিয়ে নিয়ে গেল বাড়ির পেছনে ফাহমিদার ঘরের জানালায়। ঘরের ভেতর ফাহমিদাকে পেয়ে নারীগুলো যেন হঠাৎই উচ্ছৃঙ্খল হয়ে উঠল। শুধু উচ্ছৃঙ্খল নয়, বরং একে অভদ্রতাই বলা যায়। নারী হয়েও যারা অন্য নারীকে মানুষ না ভেবে পণ্যের চেয়েও নিচে নামিয়ে আনে, তাদের জন্য অভদ্র শব্দটাই যথেষ্ট। দোষ গুণ চরিত্র রেখে কেন একজন নারীর বুক মুখ চুল হাঁটা চলা যাচাই করতে হবে? এসবেরই বা প্রয়োজন কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, তাদের মতো অমানুষদেরকে কে দিল একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য জীবনসঙ্গী নির্বাচনের অধিকার? না, কেউ দেয়নি। বাঙালিদের এসব দেওয়ার দরকারও পড়ে না। তারা নিজেরাই অধিকার ছিনিয়ে নিতে ওস্তাদ, যা যুগ যুগ ধরে চলে আসছে, হয়তো চলতেই থাকবে। তাই তো নারীর সংসার জীবন অধিকাংশ ক্ষেত্রে সুখকর হয় না। সাহেরা সর্বপ্রথম পাত্রীর মাথা থেকে ঘোমটাটা সরিয়ে খোপা করা চুলগুলো এলোমেলো করে নেড়েচেড়ে দেখল। সুযোগ পেয়ে অবশ্য হালকা টেনেও দিল। যদি পরচুলা হয়ে থাকে, তবে তাই সন্দেহ ভুল প্রমাণিত হলো। মেয়েটির চুল ঘন কালো, কোমর পর্যন্ত লম্বা। এতে সন্তুষ্ট হলেন তিনি। রমেশা জিজ্ঞেস করলেন, সংসারের কাম সব পারো তো নাকি? আমার বকুলের আবার রান্দা ভালা হওয়া চাই। নুন ঝাল কম বেশি হইলে পোলার রাগ মাথায় উঠে যায়। একেবারে বাপের লাহান বদরাগী হয়েছে। বলেই হাসলেন তিনি।
তার সাথে সায় দিল যা আর দুই পুত্রবধূও। সৈয়দুন্নেসা উঠে এসে এক ফাঁকে মহিলার কথা শুনে তিনি উত্তর দিলেন, টুকটাক পারে, আমগো আবার ভরা সংসার, সবাই একলগে খায়। যতদিন বুড়া বুড়ি বাচ্চা আছি ততদিন এমনি চলবো, পরে হ্যাগোচা ইচ্ছা। তাই মাইয়ারা তেমন একটা পাকঘরে যায় না, দরকারও পড়ে না। সকলের দৃষ্টি বৃদ্ধার উপর গিয়ে স্থির হলো। বৃদ্ধা এসে পড়ার টেবিলের পাশের চাটিতে বসলেন। পুনরায় বললেন, তোমরা শিখাইয়া পড়াইয়া না হয় নিবা। রমেশা মাথা নাড়লেন, তবে মুখ দেখে বোঝা গেল কথাটা হয়তো তেমন পছন্দ হয়নি তার। মেয়ে দেখা পর্ব শেষ করে ফাহমিদাকে ঘরে রেখে বাইরে এলো সকলে। মিষ্টি ভাবের উদ্দেশ্যে বলল, মহিলাগুলো খুব বাজে, এভাবে কেউ মেয়ে দেখে? এমনি দেখে। আমারে যখন তোমার মা চাচিরা দেখতে গেছিল তখন হেরাও আমার হাঁটা দেখছে, চুল দেখছে। শুনছিলাম প্রথম দেখায় নাকি পছন্দ হয় নাই, বিয়ে যে হইব সেই আশাও আমার বাপে করে নাই। কিন্তু পরে নাকি তোমার ভাইয়ারে জোড়াজুড়িতে বিয়েটা হয়েছে। প্রথম দেখায় রাক্ষসটা উষ্টা খাইয়া পড়ছে। বলো কি, কথা সত্য? তো কি মিসা? আমি তোমারে কখনো মিসা কইছি? একদম না। দুদিকে মাথা নাড়ল মিশ্রে, ভাবের কথায় বিশ্বাস করে নিল। সমস্ত কথা শেষে বকুলের চাচা এবার তুললেন দেনা পাওনার কথা। ভাই সাব, মাইয়ারে কিন্তু মাথা থেকে পা পর্যন্ত সাজায় গুছাই দিতে হইব কইলাম। পোলা আমগো লাখে একটা, কামাই ভালা, কত বড় বড় ঘর থেকে যে প্রস্তাব আইতাছে, ঘর সাজানিও কিন্তু দিতে হইব। কাশেম আলী প্রতি উত্তরে বললেন, এটা আপনারা না কইলেও আমরা ঠিকই দিতাম। ভাইয়ের সাথে সহমত পোষণ করলেন নজরুল আলম। লোকগুলো সরাসরি যে যৌতুক চাইছে তা সকলের কাছে পরিষ্কার, যদিও সামাজিক প্রেক্ষাপটে বিষয়টা খুবই স্বাভাবিক। তবুও সরাসরি চাওয়ার আকবর মিয়া অসন্তুষ্ট হলেন। কথাবার্তা শেষ করে বিদায় জানান তাদের। পাকা কথা হলো না, ঘটককে দিয়ে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেছেন। তারা যেতে আকবর মিয়া পুত্রদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, এই পোলা বাতিল, পরিবারে কোনো শৃঙ্খলা নাই। যেই সংসারের কর্তৃত্ব মাইয়া মাইছের হাতে থাকে সেই সংসারে কখনো সুখ শান্তি থাকে না। তার উপরে আবার সরাসরি যৌতুক চায়। আমরা কি খালি হাতে মাইয়া পাঠামো? দুই পুত্রই বাবার কথায় একমত। নজরুল আলম জিজ্ঞেস করলেন, তাইলে আব্বা ঘটকরে কি কইয়া দিমু পরের জন্য রাখতো? কইয়া দে। তারপর যে যার মতো চলে গেল নিজ নিজ কাজে। ফাহমিদা মুখ ভার করে শাড়ি চুড়ি খুলে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখে শুয়ে পড়ল বিছানায়। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের ৬ নম্বর পর্ব। শুরু করছে যাত্রাপথ উপন্যাস। লিখেছেন মাসফিত্রা মিময়। পর্ব সংখ্যা ৭। টানা সপ্তাহখানেকের ঝড় বৃষ্টির পর ধরুনের বুকে দেখা মিলেছে উজ্জ্বল রোদের। কালো মেঘের আড়াল থেকে ধীরে ধীরে নিজের আলো নিয়ে বেরিয়ে এসেছে তেজি সূর্য। প্রলয়কারী ঝড়ের দাপটে এই কয়েকদিনে তছনছ হয়ে গিয়েছে প্রাকৃতিক আর অপ্রাকৃতিক বিভিন্ন সম্পদ। কোথাও কোথাও দেখা দিয়েছে বন্যা, ডুবে গিয়েছে বসত ভিটা, ফসলি জমি আর সোনালি ধানের ক্ষেত। কেউ কেউ সমস্ত কিছু হারিয়ে ফেলছে চোখের পানি, আবার কারো বা ঘরে ঘরে খুশির জোয়ার। বহুদিন পর গোয়াল থেকে গরু ছাগল বের করে ছেড়ে দেওয়া হয়েছে সবুজ ঘাসে ভরা মাঠে। ক্ষোভ থেকে ছুটে বের করে দেওয়া ভরা পুকুরে ডুব দিয়েছে হাঁসের দল। গোলা থেকে নামানো হয়েছে সেদ্ধ করা ভেজা ধান। সামিউলের বউ বিথি আর মা ফরিদা সেই কাকডাকা ভরে উঠে পুরো উঠান পরিষ্কার করে মেলে দিয়েছে ধান। বাড়ির পেছনের খলায় নাজিরের দ্বিতীয় দফায় কাটা ধানগুলো আপাতত সিদ্ধ করছে কলিমের মা। সাথে একজন মহিলাও আছে। নাজির তাদের থেকে কিছুটা দূরে বসা, বার্মিজ খেতে খেতে তদারকি করছে তাদের কাজ। কলিমের মাকে মোটেও বিশ্বাস করে না সে। হাত সাফাইয়ের স্বভাব আছে মহিলার। গত বছরও ধান সেদ্ধ করার সময় 10 কেজি মেরে দিয়েছিল, যা নাজির টের পেয়েছিল অনেক পরে, কিন্তু প্রমাণের অভাবে তখন কিছু বলতে পারেনি। তবে এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেবে না সে, তাই এখানে আসন পেতে বসেছে। কলিমের মা চোরা দৃষ্টিতে কখন থেকে দেখছে তাকে। দানবের মতো বড় চুলার মুখে শুকনো পাতা গুচি দিয়ে বললেন, তুই আবার এনে বই আসুস কেন? ভেতরে যা। এনেই ভাল লাগতেছে। কেন? মনে সুখে। ঘাউড়া বেটা মানুষ। নাজির শুনিও বিশেষ পাত্তা দিল না। হাতের প্যাকেট কাঁচা মাটির রাস্তায় ফেলে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ছিঁড়ে আনলো গাছের নিচু ডাল থেকে একটি আধো পাকা আম। খেতে খেতে আবারও বসে পড়ল। ধান সেদ্ধ হতে হতে দুপুর গড়িয়ে বিকেল হলো। তার এই ক্ষেতেও গত বছরের তুলনায় চাষ এবার বেশি, ফলনও হয়েছে বেশি। বিকেলের রোদে তেমন তেজ নেই, তাই নাজমুল আর মিল্টনকে নিয়ে পুরনো ভিটের একটি ঘরের মধ্যেই ধানগুলো উঠিয়ে রাখল নাজির। মাস দুয়েক আগেই মেঝে পাকা করেছে সে।
নইলে গেছো ইঁদুরে গর্ত করে ধান নিয়ে যায় মাটির ভেতরে। মাটির বাড়িতে অবশ্য এই এক সমস্যা, ইঁদুরের উৎপাত থাকে বেশি। নিজের কাজকর্ম শেষ করে নাজির বারান্দায় বসে এক বাটি দুধের মধ্যে বিস্কুটের মতো করে আনারস চুপিয়ে চুপিয়ে খাচ্ছে। ফরিদা তা দেখে ওখান থেকে চেঁচালেন, এই পোলাডারে লইয়া আমার যত জ্বালা! এই, তুই দুধের লোকে আনারস খাস কেন? মরার শখ জাগছে? অনেক স্বাদ, খাইবেন? দেখ নাজির, মেজাজ গরম করবি না কয়ে দিলাম। আচ্ছা, যে কোনো একটা খা। না, এক লোকেই খামো। ঝাড়ু দিয়ে বাড়ি দিমু দুইটা? আপনার মির্জাফর জামাইরে দেন। মর্জিনা ঘরের চৌকাঠে বসে মজকার সাহায্যে উকুন আনছে মাথা থেকে। মুখ বাঁকিয়ে বললেন, এই শাসন যদি ছোট থেকে কর্তা বুবো, তাইলে আজ এই দিন দেখা লাগতো না। যত রকমের ঘাড়মি আছে সব ওই করব। বামে যাইতে কইলে ডানো যাইব, এক নম্বরের শয়তান। আর আপনি এক নম্বরের ডাইনি। মুখে আনারসের বড় টুকরো নিয়েই বলল নাজির। সব সময়কার মতো এবারও মর্জিনা রেগে গেলেন। দূর থেকে সর্বশক্তি দিয়ে চিরুনি ছুড়লেন, কিন্তু তা গায়ে লাগলো না নাজিরের। উঠোনের মাঝখানে এসে পড়ে গেল। নাজির খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। একটু বাটি ধুয়ে ঘরে গিয়ে লুঙ্গি ছেড়ে পরিধান করলো বাংলা প্যান্ট আর একটা ছাপা শার্ট। বোতাম লাগাতে লাগাতে বলল, গত 10 বছর ধইরা দুধে আনারস চুপাইয়া খাই, কিছু হইছে? হয় নাই, শরীরের শক্তি আরো বাড়ছে। আমনেরও খাওয়া উচিত মাজেদা চাচি। আমনের শরীরে শক্তি নাই, দেখেন না, একটা চিরুনিও নিশানা বরাবর লাগাইতে পারলেন না। মর্জিনার চোখ রাঙিয়ে তাকিয়ে রইলেন ভাসুরের ছেলের দিকে, যেন ভস্ম করে দেবেন মুহূর্তেই। নাজমুল বসে বসে মা আর চাচাতো ভাইয়ের ঝগড়া দেখছে। এদের ঝগড়া দেখতে তার ভালোই লাগে। নাজিরের চিন্তা ছিল বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাওয়া, এরপর ওখান থেকে বড়শি আর জাল কিনে যাবে মাছ ধরতে। ঝড়ে বোধ হয়ে অনেক জায়গা থেকে মাছ এসেছে নদীতে, কিন্তু তার সেসব পরিকল্পনাকে বাস্তবায়ন করতে দেওয়া হলো না। হঠাৎ বাড়িতে প্রবেশ করলো পরিচিত এক যুবক। নাজমুলের চোখে পড়ল প্রথম। চমকিত স্বরে বলল, নওশাদ না? তার কণ্ঠ থেকে নিঃসৃত বাক্যে সকলে ফিরে তাকালো সেদিকে। নাজিরও কৌতূহল নিয়ে তাকালো। প্রথমে দৃষ্টিগোচর হলো ছোট ভাইয়ের পেছনে দাঁড়িয়ে থাকা লাল শাড়ি পরিহিত এক রমণীকে। দৃষ্টি তার নত, হাতে কালো রঙের একটি ব্যাগ। নাজির জিজ্ঞেস করল, কি রে তুই, হঠাৎ, তোর না পরীক্ষা? মেয়েটির হাত ধরে বারান্দায় উঠে এলো নওশাদ। মুখশ্রীতে জমে আছে ঘাম। বড় ভাইয়ের দিকে সরাসরি চোখ তুলে তাকালো না সে। মিনমিনি স্বরে উত্তর দিল, শেষ। লগে ওই মাইয়াকে? এবার আর তৎক্ষণাৎ উত্তর দিল না ছেলেটা। হাত ছেড়ে দূরত্ব তৈরি করলো মাঝখানে। হাতের উল্টো পিঠে ঘাম মুছে আশেপাশে তাকিয়ে দেখল বড় ছোট দুই চাচি এখানে উপস্থিত। উপস্থিত বড় ভাবি নাজমুল আর কলিমের মা। নাজমুল নওশাদের থেকে বয়সে মাস 7 বড়, আর কলিমের মা, সে তো এই গ্রামের বিখ্যাত টেপ রেকর্ডার। এই বাড়ির খবর ওই বাড়ি পৌঁছে দিতে তার ঝুড়ি মেলা বার। এলাকার সব খবরাখবর তার কাছে থাকে। ফরিদা এগিয়ে এসে নিকটে দাঁড়ালেন। তিনিও জিজ্ঞেস করলেন, কেডাই মাইয়া, চিনা চিনা তো লাগে না, কথা কস না কেন? নীরবতা ভাঙল নওশাদ। বড় ভাইকে সে ভীষণ ভয় পায়। ছোটবেলা থেকে বাবাকে তেমন কাছে পায়নি। বাবা তো বিছানাতেই পঙ্গু হয়ে পড়ে আছেন বহুদিন। তাই তার সেই শূন্যতা পূরণ করেছে বড় ভাই। সংসারের দায়িত্ব এবং নওশাদের পড়াশোনার যাবতীয় খরচও সেই বহন করেছে। তাই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেওয়ার পর ভয় পাওয়াটাই স্বাভাবিক। নিচু স্বরে বলল, ওর নাম লিলি, আমার স্ত্রী। গতকাল রাতেই কাজী অফিসে বিয়ে করেছি আমরা। মুহূর্তে উপস্থিত মানুষগুলোর মুখভঙ্গি বদলে গেল। মর্জিনা হাই হাই করে উঠলেন। শুধু চুপ রইল নাজির। তার মুখখানায় স্পষ্ট অবিশ্বাস। কিছুক্ষণ চুপ থেকে বলল, এই করতে শহরে পাঠাইছি? নওশাদ নিশ্চুপ। নাজির ফের বলল, চেনা নাই জানা নেই মাইয়ার বাপেও দিয়ে দিল বিয়া? আমরা পালিয়ে বিয়ে করেছি, তাই তারা জানে না। এছাড়া আর কোনো উপায়ও ছিল না। ওর বাবা অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে রেখেছিল। মর্জিনা রাগত স্বরে বললেন, বেলাজ পোলা, বড় ভাই এখনো বিয়া শাদী না কইরা সংসারে ঘানি টানতাছে, আর হাই বিয়া কইরা বউ আনছে বাড়িত, আবার তার সামনে দাঁড়াইয়া বড়াই কইরা কইতাছে। নাজির বিরক্ত হল। বড় চাচির উদ্দেশ্যে বলল, বাপ অভিভাবক ছাড়া যে কেমনে বিয়া হয় আমার জানা নেই। হ্যাগুনিয়া ঘরে বসান, আমার মেলা কাম আছে, গেলাম। এই অবস্থায় তুই এবার কই যাস? এত বড় ঘটনার দফারফা করবি না? ফরিদা বললেন। মর্জিনা কথা কেড়ে নিয়ে বললেন, কে দফারফা? ঘাড় ধইরা বাইর থেকে বাইর করে দাও পোলারে। নিজের নাই কিছু, হ্যাঁ আবার বিয়া কইরা বউ আনছে।
নাজির গুরুত্ব দিল না এবারও, বলল, আমি বাহির করার কেডা? বাপের ভিটা, তাই তার অধিকার আছে, থাকুক। বিয়া যখন আমারে সারাই করতে পারছে, পরের গুলোও আমারে সারাই সামলাতে পারবো। চাচারা আইলে যা সিদ্ধান্ত নেওয়ার নিতে কইেন। করুণ দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে নওশাদ। যা ভেবেছিল তার কিছুই হলো না। ভাইয়ের এই শান্ত রূপে অবাকই হলো বলা যায়। কিন্তু নাজির সে দৃষ্টি উপেক্ষা করে বেরিয়ে আসে বাড়ি থেকে, যেন কিছুই হয়নি এমন একটা ভাব। অথচ তার বিষয় এখনো কাটেনি। যেই ভাইয়ের জন্য তার এত কিছু, সেই ভাই কিনা বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ তাকে না জানিয়ে সেরে ফেললো। মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো একটা কাজ করলো। 21 বছর আগের ঘটনায় এখনো গ্রামবাসী ভোলেনি। তার মধ্যে কিনা আবার আরেকটা। ছি ছি পড়ে যাবে সবাই জানলে। ফরিদা নতুন বউকে নিয়ে পারভেজের ঘরে বসালেন। তাদের দালানে ঘর সংখ্যা মোট 5টা। নওশাদ বসে রইল বারান্দাতেই। তার ঘরটা বন্ধ পড়ে আছে। যখন সে আসে তখনই তালা খুলে কলিমের মাকে দিয়ে পরিষ্কার করানো হয়। ফরিদার থেকে চাবি পেয়ে নিজ কাজে লেগে পড়লেন কলিমের মা। দ্রুত কাজ শেষ করে গরম গরম খবরটা তো সবাইকে দিতে হবে নাকি। ফরিদার ছেলে মেয়ে 3জন। মেয়েটার বিয়ে হয়ে গেছে। আর ছেলেদের মধ্যে পারভেজই এখনো অবিবাহিত। মর্জিনার কোনো মেয়ে নেই। তার 3টা ছেলে, সবার বড় নাজমুল। তার জন্য আপাতত মেয়ে দেখা হচ্ছে, কিন্তু কাউকে মনে ধরে না মর্জিনার। শাহরিয়ারের বয়স 20, আর ছোট ছেলে জাহিদের বয়স 16। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বেথি বিদ্রুপ করেই বলল, কি সাহস গো মাইয়া তোমার! একেবারে বাড়ি থেকে পলাইয়া অপরিচিত এক পোলারে বিয়া কইরা শহর থেকে গ্রামে আইসা পড়ছ। লিলি চপল কণ্ঠে প্রতিবাদ করল, বলল, অপরিচিত নয়, নওশাদ আমার গৃহশিক্ষক ছিল। অঙ্ক পড়াতো। বাবা মেনে নিলে এভাবে পালাতে হতো না। ঝামেলা মিটলে আমরা আবার ঢাকায় ফিরে যাব। কথাটা শুনে বিথি মুখে হাত চাপল, নাটকীয় ভঙ্গিতে বলল, মাইয়াদিহি মুখে মুখে আবার চোপা করে গো চাচি। লজেন মাস্টারের লগে শেষমেশ পলাইছ কেন? বাপ মায়ে শিখাই নাই মাস্টার বাপের লাহান? লিলি এবার চোখ রাঙিয়ে তাকালো। মর্জিনা তার কথা আর চাহনি দেখে বুঝে গেল এই মেয়ে সহজ নয়। যে মেয়ে বাড়ি থেকে পালাতে পারে সে মেয়ে কখনই সহজ হতে পারে না। ভালোই 20 দাঁতওয়ালা মেয়ে শহর থেকে ধরে নিয়েছে নওশাদ। সন্ধ্যা পেরিয়ে রাত হলো। নাজির আর মাছ ধরতে গেল না। জোরাজুরি করায় মিল্টনকে পাঠিয়ে দিল, সাথে ঠেলে দিল পারভেজকেও। সেদিন মাস্টার বাড়িতে ধরা পড়ায় সেই ঘটনার পর থেকে বাপ চাচার মুখোমুখি ছেলেটা হচ্ছে না। হাসপাতাল থেকে ফিরে লুকিয়ে বাঁচছে। বাবার সামনে পড়লেই বাবা তাকে চালাকার দিয়ে যে পেটাবে তা সে জানে। তাই আজকে নাজির বলতে সে চলে গেল। রাতটা তো কাটিয়ে দেওয়ার মতো সুযোগ পেয়েছে। নাজির হাটে গিয়েছিল। টর্চ চালিয়ে হেঁটে আসার সময় পথে সঙ্গী হলো প্রতিবেশী দাদার কুকুর বুশ। নাজির জিজ্ঞেস করল, এই রাইতের বেলা তুই আবার কই থেকে ফিরতেছস? বুশ লেজ নাড়াতে নাড়াতে ঘেউ ঘেউ করে উঠল। নাজির বিরক্তি প্রকাশ করে বলল, তোর কথা আমি বুঝি না, কিরে খাবি? শুধু লেজ নাড়ল বুশ। বাজার থেকে ফেরার পথে কিছু বাজার করেছে নাজির, যেমন শসা, লতি, চাকা সাবান আর 3 কেজি গরুর গোস্ত। বড় চাচির ঘরে খেলেও নিজেদের বাজারটা সেই করে। বহু বছর আগে চাচারা তাদের আলাদা করে দিয়েছেন। শুধু নিজেদের ভাগে নারী নেই বলে ফরিদা চাচি দয়া করে এখনো রান্না করে খাওয়াচ্ছেন। পলিথিন থেকে একটা শসা বের করে বুশের সম্মুখে ধরতেই বড় একটা কামড় দিয়ে তৃপ্তি সহকারে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো বুশ। ছোট থেকে গৃহস্থ বাড়ি থাকার সুবাদে মানুষের মতোই সে সবকিছু খেয়ে অভ্যস্ত। আর একটু সামনে এগোতেই চায়ের দোকান থেকে ডাক পড়ল তার, নাজির। নাজির থেমে দাঁড়ালো। তাকে থামতে দেখে বুশও থামল। দোকান থেকে বেরিয়ে এলো এলাকার মতিন মিয়া। পরনে ছাপা লুঙ্গি, সাদা পাঞ্জাবিতে পানের দাগ, বুক অব্দি কাঁচা পাকা দাড়ি। বুড়ো আঙুল থেকে চুনটুকু জিভে লাগিয়ে নাজিরের পাশাপাশি হাঁটতে লাগলেন। জিজ্ঞেস করলেন, বাজারে গেছিলি? হ। খিরাই কত কইরা নিছে? 5 টাকা কেজি। এবার খেতে খিরাই চাষ করস নাই? না, গত বছর লস খাইছি, তাই এই বছর আর করি নাই। এখন দেখি ভালোই দাম উঠছে বাজারে। গরুর গোস্ত কত করে কেজি? মনে হয় 80। নাজির তেমন আগ্রহ দেখালো না, কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, গলার ছাইরা কাশেন, কি কইবেন কন? নওশাদ এসে দেখলাম। আমিও দেখছি, লগে একটা মাইয়াও দেখছি। ভালা করছেন। কেডা ওই মাইয়া? আত্মীয়। মিথ্যে বলল নাজির। গ্রামের বেশিরভাগ বয়স্ক লোকই সুবিধার নয়, মতিন তো আরও নয়। যৌবনে এর চরিত্র বিশেষ ভালো ছিল না, নেশাপানি করত। পুলিশেও নাকি একবার ধরেছিল। রাজাকার বংশের ছেলে, বয়স বাড়তি টুপি পাঞ্জাবি পরে ভালো সাজার ভং ধরেছে।
কেমন আত্মীয় রে নাজির? আমরা জানি না কাম কি? না, এমনি জোয়ান একটা পোলায় গ্যারামে জোয়ান মাইয়া লইয়া ঢুকছে তাই জিগেলাম। আমনের থেকেও বিচক্ষণ মুরব্বী শাহবংশে আছে, আমনের ভাবতে হইব না। আমনের পোলার নাকি কয়দিন আগে হিন্দুপাড়া থেকে ধইরা পিড়াইছিল। থতমত খেয়ে গেলেন লোকটা, আমতামতা করে বললেন, মিশা কথা সব। রাত হইছে, বাড়ির যাই, কাল কথা হইব। লোকটাকে আর কথা বলার সুযোগ না দিয়ে বুসকে নিয়ে হেঁটে অন্ধকারের পথে হারিয়ে গেল নাজির। মতিন ভূতা মুখে তাকিয়ে রইলেন সেদিকে, বিড়বিড় করে কিছু হয়তো বললেনও। তারপর পুনরায় ফিরে গেলেন চায়ের দোকানের ভেতরে। ছোট ছেলে যে বউ নিয়ে বাড়ি ফিরেছেন সে কথা কান পর্যন্ত পৌঁছালো না সুবহান আলী স্যার। অকেজো হওয়ার পর থেকেই সংসারের সমাজে তার গুরুত্ব কমে কমে শূন্যের কোঠায় নেমে গিয়েছে। এখন আর তার উপস্থিতি কাউকে ভাবায় না, বরং মৃত্যুর দিন গুণে ভাইয়েরা। নওশাদও একেবারের জন্য বাবার ঘরে উকি দেয়নি, বাবার জন্য বরাবরই মায়া তার কম। আমিনুল শাহ মমিনুল শাহ বাড়িতে ফিরে সমস্ত ঘটনা শুনে নারাজ হয়েছেন ভীষণ। উঠোনে চেয়ার পেতে ছোটখাটো একটা পারিবারিক বৈঠক বসিয়েছেন। সেই বৈঠকে উপস্থিত হয়েছে নওশাদ সহ তার সদ্য বিয়ে করে আনা বধূও। নাজির সদাই হাতে মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই গোল বৈঠক দৃষ্টিগোচর হলো। শুনতে পেল আমিনুল শাহ রুষ্ট কণ্ঠ, তোর থেকে এমন কিছু আশা করি নাই নওশাদ। কাউরে কিছু না জানে বিয়া কইরা বউ সময় তাইয়া পড়ছস। এটা শহর না গ্রাম, আমগো মান সম্মানের কথা ভাবলি না? ইতিমধ্যে সমস্ত ঘটনা আবারও চাচাদের কাছে খুলে বলেছে নওশাদ, তবুও তারা বিরুদ্ধাচরণ করছেন। করাটা অবশ্য অস্বাভাবিক নয়। মমিনুল শাহ দাঁড়িয়ে থাকা নাজিরকে দেখতে পেলেন, বড় ভাইয়ের উদ্দেশ্যে বললেন, ওই তো নাজির, এদিকে আয়, দেখ তোর ভাইয়ের কাম। শতায়ের থলেটা বিথির হাতে ধরিয়ে দিয়ে এগিয়ে এসে চাচার মুখোমুখি চেয়ারে বসল নাজির। তার মুখভঙ্গি পূর্বের মতোই শান্ত, অথচ বড় ভাই হিসেবে উচিত ছিল রেগে মেগে 2-4টা থাপ্পড় বসানো নওশাদের গালে, কিন্তু তা সে করল না। বরং সর্বপ্রথম বিথির উদ্দেশ্যে বলল, গোস আছে এই ব্যাগে, এখনই রাইন্ধা ফেলেন ভাবি, বাড়িত নতুন মেহমান আইসে বইলা কথা। বিথি ঘর থেকে চলে গেল কুপি নিয়ে রান্নাঘরে। আমিরুল শাহ মাথা নাড়িয়ে মলিন মুখে বললেন, বহু আগেই আমি কইছিলাম পোলায় মেট্রিক পাস করছে, এবার ওরেও তোর লোকে খেতে লইয়া লও। নাজির, বাপের এই হাল, তুই একলা ছোট মানুষ কেমনে ওরে লেখাপড়া করাবি? শহরে পড়তে কমটি হালাকে, কিন্তু তুই তা হুনলি না। ভাই ভাই কইরা অর্ধেক জীবন শেষ করলে। দেখ এখন তোর ভাইয়ের কাম, সকাল হইলে রাস্তায় বাইর হইতে পারবি? তোর মায়ের কাহিনী কিন্তু গ্রামের মুরব্বীরা এখনো ভুলে নাই। নাজির চুপ রইল বেশ কিছুক্ষণ, আর চোখে তাকালো মাথা নত করে দাঁড়িয়ে থাকা নওশাদের পানে। এরপর জিজ্ঞেস করল, কিরে দাঁড়ায় থাকলে হইব? চাচাকে প্রশ্নের উত্তর দে। শহরে কি পাঠাইছিলাম অন্যের মাইয়া ভাগাই আনতে? ভাই, নওশাদের করুণ স্বর। নাজিরের শান্ত মুখখানায় আচমকা রাগ এসে ভর করল। বৃষ্টি আসার আগ মুহূর্তে যেমন প্রকৃতি এক ভয়ঙ্কর রূপ দেখা যায়, ঠিক তেমনই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে, গর্জে এগিয়ে যেতে বলল, এই নষ্ট গ্রাম থেকে তাড়ানোর লাইগা লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হইতে, বড় অফিসার হইতে শহরে পাঠাইছিলাম, আর তুই ভালোবাসাবাসি করতে গেছস? লিলি দ্রুত স্বামীর সামনে ঢাল হয়ে দাঁড়ালো, চোখে মুখে অসহ্য রকমের তেজ, দাঁতের দাঁত পেশে ক্ষুব্ধ স্বরে বলল, একদম আমার স্বামীর দিকে তেড়ে আসবেন না, ফলাফল খুব খারাপ হবে। নারী হওয়ায় নাজির থেমে গেল, পিছিয়ে গেল 2 কদম। আশ্চর্য হলো ভীষণ, রাগ এখন তার তুঙ্গে। সেও ক্ষুব্ধ স্বরে বলল, স্বামী? দুদিনের মাইয়া স্বামী মারাইতেইছ? কত টেহা পয়সা তোমার স্বামীর পেছনে খরচ করছি ধারণা আছে? সেই টেহা পয়সা কই থেকে আইছে, আছে কোনো ধারণা? জানো তোমার স্বামীর বংশ, বাপ মা আর অতীতের খবর? দুর্দিনে পাশে না থাকা মানুষেও সুখের দিনে আসে গলা বড় করে শিক্ষা দিতে। শেষ কথাটা যে চাচাদের উদ্দেশ্যে খোঁচা মেরে নাজির বলেছে তা বুঝতে আর বাকি রইল না উপস্থিত কারণ। নওশাদ শক্ত হাতে লিলির বাহু চেপে সামনে থেকে সরিয়ে দিয়ে শাসালো, বলেছি না পারিবারিক ব্যাপারে আসবে না। আমার বড় ভাই হয়, চাইলে আমার গায়ে হাত তুলে মেরেও ফেলতে পারে, সেখানে তোমার কথা বলার কোনো অধিকার নেই। লিলি আশ্চর্য হলো, বিস্ময় ভরা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাগে ফুঁসল। এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ অনুশোচনা হচ্ছে নওশাদের, কেন যে এমন একটি কাজ করার আগে ভাইকে একবার জানালো না। সে ফেঁসে গিয়েছিল, শেষ মুহূর্তে লিলির চোখের পানিতে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল। কি করে তখন বাধা দিত? মিনমিনিয়ে স্বরে বলল, এছাড়া আর কোনো উপায় ছিল না ভাই, চিঠি লিখতে বসলেও তোমার হাতে পৌঁছাতে পৌঁছাতে বহুদিন, তাই। নাজির আবার গিয়ে চেয়ারে বসলো, রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালালো।
রাগলে ছেলেটার মাথা ঠিক থাকে না, সেই সম্পর্কে চাচারা অবগত। এই জন্যই ভাতিজার রাগকে ভয় পান তারা। তাই আর কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে এলেন। জিজ্ঞেস করলেন, এইবার কি করবি নাজির? আমরা এই বিয়ে মানি না। আমিও মানি না। মাইয়ার বাপ বাচ্চা থাকতে তার অনুমতি ছাড়া বিয়ে কেমনে হয়? অহন উপায়? আপনারাই কন, বাড়ির কর্তা বললে কথা। গম্ভীর মুখে মাথা নাড়লেন আমিরুল শাহ। কিছুক্ষণ ভেবে বললেন, হনো মাইয়া, তোমার বাপরে খবর দাও। না পারলে ঠিকানা লেখা দাও, আমরা লোক দিয়ে খবর পাঠাই। আমগো বংশ খানদানি বংশ, 10 গ্রামে বুকোচায় চলি, এক নামে সবাই চেনে। তাই পলাইয়া করা বিয়া মানি না। আশা করি নওশাদও আমগো সিদ্ধান্ত মাইনা নেব, যদি না বংশ থেকে হাই বাইর হয়ে যাইতে না চায়। নওশাদ এক পলক বড় ভাইয়ের রাগী মুখখানা দেখে সায় জানালো, আপত্তি নেই, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাতেই আমি রাজি। লিলিকে তার মতামত জানানোর সুযোগ দেওয়া হলো না। বৈঠকের সমাপ্তিও সেখানেই ঘটল। তারপর ওই রাতে রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো। লিলিকে থাকতে দেওয়া হলো আমিরুল শাহর দালানের খালি পড়ে থাকা একটি ঘরে। ফরিদাও তার সাথেই ওই রাতটা ওইখানে থাকার সিদ্ধান্ত নিলেন। আর নওশাদ শুয়ে পড়ল নিজের ঘরে। বড়রা বিয়ে যেখানে মানে না, সেখানে বউ নিয়ে এক ঘরে থাকতে চাওয়া লজ্জার বিষয় বয়ে আর কিছু নয়। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 7 নম্বর পর্ব। শুরু করছি যাত্রাপথ উপন্যাস। লিখেছেন মাসফিত্রা মিময়। পর্ব সংখ্যা 8। ভোরের আলো যতটা না নিঃশব্দের ধরণীকে গ্রাস করল, তার চেয়েও দ্রুত শহর থেকে নওশাদ বিয়ে করে বউ এনেছে খবরটা ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। চায়ের দোকানে এখন তা নিয়েই কানাঘুষা, মন্তব্য আর মৃদু কৌতুকের ঝড় উঠেছে। শাহবাড়ির উঠোন ভরে উঠেছে কৌতূহলী নারীদের ভিড়ে, এক ঝলক নতুন বউ দেখার আশায়। কেউ কেউ বা হাই হুতাশ করে বলছে, বড় বাইডা এতকাল গাধার মতন খাটলো, আর ছোট ভাই কিনা তার আগেই বিয়া কইরা বউ আনলো বাড়িত। নাজের একার পেছনে এত টাহা ঢালদ। লিলি যেই ঘরে রয়েছে, ফরিদা কাউকেই সেখানে যেতে দিচ্ছে না। এই বিষয়ে নাজিরের কড়া নিষেধাজ্ঞা। গত রাতেই সে টের পেয়েছিল সকাল হলে অপ্রত্যাশিত কিছু যে ঘটতে চলেছে। সেই ফাঁকে নওশাদ এসে বসেছে লিলির পাশে। বেশ কিছুক্ষণ নীরবতার পর নম্রকণ্ঠে বলল, কারো কথায় কান দিও না। গ্রামের মানুষ এমনই, নিজের সংসার রেখে পরের সংসারে নাক গলাতে পছন্দ করে। আর হ্যাঁ, বড় চাচা সকালে নাজমুলের সঙ্গে বাড়ির চাকর আব্বাসকে তোমার বাবার কাছে পাঠিয়েছেন। যতই রাগারাগি করুক, ওরা ঠিক সামনে নেবে। বাবার কাছে যে সংবাদ গিয়েছে, এই বিষয়ে লিলির কোনো ভাবাবেগ হলো না। বাবাকে ভয় পেলেও এখন সে নিশ্চিন্ত। সে জানে এখানে এসে বাবা তার এবং নওশাদের কিছুই করতে পারবে না। তার ভাবনা অন্য কোথাও। সেই ভাবনা থেকে বিরক্তি নিয়ে বলল, কারো কথায় কিছু মনে করব না মানে? তোমার বড় ভাই নিজে ভালো সাজার জন্য সবার সামনে তোমায় কতটা নিচু করে রেখেছে ভাবতে পারছো? সবাই শুধু আফসোস করছে তার জন্য, আর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তোমাকে। বিয়েই তো করেছ, কি হয়েছে তাতে? আর সেই বা কি এমন শুদ্ধ করে ফেলেছে? বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের খরচ চালানো কি তার দায়িত্বের মধ্যে পড়ে না? নাম কামানোর ধান্দা শুধু। নওশাদ কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। হা করে তাকিয়ে রইল তার আহ্লাদি অবুঝ লিলির পানে। হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে উঠল সে। বাহুতে শক্ত করে চেপে ধরে বলল, বলেছি না, যা জানো না তা নিয়ে কথা বলবে না। এটা তোমাদের শহর না, গ্রাম। তোমার নিজের বাপই তো মাধ্যমিক শেষ করতে না করতে তোমার বিয়ে দিয়ে দিচ্ছিল। কেন দিচ্ছিল? খরচ চালাতে পারছিল না বলে, নাকি ছেলের অর্থ সম্পদ দেখে? সেখানে আমার ভাই নিজের লেখাপড়া, শখ আহ্লাদ সব মাঝপথে ছেড়ে দিয়ে দিনরাত খেতে খামারে কাজ করে আজ আমায় এত দূরে নিয়ে দাঁড় করিয়েছে। আমার আব্বা ওই মাটির ঘরে গত 21 বছর ধরে অকেজো পড়ে আছে। শত্রুরা তার এই অবস্থা করেছে। মা ছোটবেলায় আমাদের ফেলে চলে গেছে। আমার বয়স তখন সবে 2, আর আমার ভাইয়ের 5। সেই ভাই 12 বছর থেকে কাজ করছে। দুদিনের মেয়ে এসে ভাইয়ের মধ্যে হিংসা ঢুকাতে চাইছ? আরেকবার এমন কথা বললে জিভ টেনে ছেড়ে দেবো তোমার। আজকের এই অবস্থা তোমার জন্য, তুমি ফাঁসিয়েছ আমায়। লিলির চোখে অশ্রু জমেছে। ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দিল সে। নাক টেনে বলল, এত বড় একটা কথা তুমি আমায় বলতে পারলে? আমি তোমায় ফাঁসিয়েছি? বাবা আসুক, চলে যাব আমি। লিলি মেয়েটা আশ্চর্যজনক সুন্দর। ধবধবে ফর্সা না হলেও শরীরের গরম লাস্যময়ী। কথা বলার ঢং দেখে যে কেউই গলে যেতে বাধ্য। নওশাদও গলে গেল। বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিল। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার। বড় ভাই তার উপর নারাজ। পরিবার থেকে শুরু করে গ্রামবাসী পর্যন্ত তাকে স্বার্থপর উপাধি দিচ্ছে। তার যে বড় বিষয়, এখনো সে বেকার, লেখাপড়া শেষ হয়নি। চলতে হচ্ছে ভাইয়ের উপর নির্ভরশীল হয়ে। এখন কি করবে নওশাদ?
বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের মাধ্যমে লিলিকে পড়ানোর সুযোগ পেয়েছিল নওশাদ। মেয়েটা চঞ্চল চপাল কিশোরী। মাস দেড়েকের মধ্যেই নওশাদকে মন দিয়ে বসল। নওশাদের বংশীয় পুরুষদের চেহারায় ইরানি জৌলুস বিদ্যমান। চাচার থেকে শুনেছিল তার কোনো এক পূর্বপুরুষদের বাস ছিল সিলেটে। তাদের মধ্যেই কেউ একজন বাণিজ্য করতে ইরান গিয়ে বিয়ে করে এনেছিল অত্যন্ত রূপবতী ইরানি এক নারীকে, যা ধারা মোতাবেক প্রত্যেকের চেহারাটি ছা ফেলে গিয়েছে। তবে তার দাদা কোনো এক দ্বন্দ্বের হাত থেকে বাঁচতে রক্তের মানুষদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে এসেছিল এত দূরে। সেই সৌন্দর্য আর ছেলেটার নম্র আচরণে মুগ্ধ হয়েছিল লিলি। নিজের সৌন্দর্য আর চঞ্চলতায় ফাঁসিয়েছিল নওশাদ নামক অল্প বয়সী যুবকটিকে। এই যে বাবা তার বিয়ে ঠিক করেছিল নিজের এক ব্যারিস্টার বন্ধুর ছেলের সাথে, যে কিনা এখন কর্মরত বিদেশের কোনো এক কোম্পানিতে। বিয়ের পর লিলিকে সেখানে নিয়ে যাওয়া হতো, অথচ বোকা মেয়ে প্রেমের টানে নয়, বরং আবেগের ফাঁদে পড়ে কনের সাথে পালিয়ে চলে এলো নওশাদের হলের সামনে। নাকের পানি চোখের পানি এক করে কাজী অফিসে গিয়ে করে ফেলল বিয়ে। পছন্দ করলেও প্রেমের সম্পর্ক তাদের দুজনের মধ্যে কখনই ছিল না। তবু শেষ মুহূর্তে নওশাদের উত্তর না হলেও লিলি ভয় দেখিয়ে বলল, বিয়ে না করলে গলায় দড়ি দেব আমি, চিঠিতে লিখে যাব তোমার নাম। বাবা তোমায় ছাড়বে না নওশাদ। নওশাদ ভয় পেল। মেয়েদের ছল চাতুরিতে সে ভয় পায়, এবারেও পেল। অচেনা শহরে এমন ঝামেলায় পড়লে কে বাঁচাবে তাকে? স্বপ্ন পূরণ করতে না পারলে ভাই যে ভীষণ কষ্ট পাবে। তাই হাবাগোবা নওশাদ কিছু চিন্তা না করেই দিয়ে দিল সেই ফাঁদে পা। মেয়েটাকে যে তার ভালো লাগে না এমন তো নয়, বেশ কয়েকবার প্রেমপত্র বিনিময় হয়েছিল। নাজির বহুদিন পর আজ সবজি খেতে এসেছে। ঝড় বৃষ্টি আর ধানের কাজের চাপে এদিকে আসা হয়নি অনেকদিন। তার চাষাবাদ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সকল কাজের সঙ্গী হচ্ছে মিল্টন। ছেলেটা সেই হাফ প্যান্ট পরার বয়স থেকে তার নাওটা। এরপর সংসারের অভাবে বাবা ঘর থেকে বের করে দিয়ে বলল, কাজ করে খা। ছেলেটাও চলে এলো শাহবাড়িতে। তার বাবাও জীবিত থাকাকালীন এ বাড়িতে রাখালের কাজ করেছেন। তখন নাজিরের ধান আর ফসলাদির জমি বেড়েছে। মাছ ধরতে গিয়েও বিশ্বস্ত একজন সঙ্গী লাগে, তাই মিল্টনকে নিয়ে নিল কাজে। সেই থেকে মিল্টন কাজ করে তার অধীনে। বেগুন গাছে পোকা ধরেছে, ঢেঁড়স ডাঁটা গাছগুলো হেলে পড়েছে কিছুটা। মিল্টন গিয়েছে পোকার ঔষধ আনতে। নাজির বাঁশের ঝাড় থেকে বাঁশের কঞ্চি কেটে এনে এদিক ওদিক তাকাতে দৃষ্টিগোচর হলো মেলি অবয়ব। ফেলফেলা নয়নে ওপাশের জমিতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। নাজির কঞ্চিগুলো ঠিক মতো গাঁটতে গাঁটতে উঁচু স্বরে বলল, কয়দিন ধরে আশেপাশে তোরা একটু বেশি দেখতেছি, ব্যাপার কি? এতদিন দেখি নাই কেন? বাপ কাশেম কই লুকায় রাখছিল তোরে? মিস্ত্রি শান্তমুখে উত্তর দিল, আমি বরিশাল থাকি। কেন বরিশালে কি? আমার নানার বাড়ি। কস কি, গোড়াতে খেতার গাট্টি তোরা? এর লাইগাই তো কই, তোর ভাইয়েরা এমন খারাপ কেন? চোখ ফিরিয়ে নিল মিস্ত্রি। ইচ্ছে করলো লোকটার চুল টেনে ছেড়ে দিতে, কিন্তু বাবা যেখানে সেখানে বেশি কথা বলতে নিষেধ করে দিয়েছেন। মিস্ত্রি বাবার বাধ্যগত মেয়ে। নাজির তার রাগত মুখখানা দেখে চাপা হাসল। রাগলে গুলগাল মুখখানা সুন্দর লাগে। ফের জিজ্ঞেস করলো, লেখাপড়া করস? হ্যাঁ। কোন ক্লাস? অষ্টম শ্রেণী। অবাক হলো নাজির। তা প্রকাশ করে পাল্টা প্রশ্ন করল, এক ক্লাসে কয় বছর ধরে পড়ে আসোস? মিস্ত্রি বুঝতে পারল না প্রশ্নটা, তাকিয়ে রইল অবুঝ দৃষ্টিতে। নাজির তা বুঝতে পারল, তাই বলল, জিজ্ঞেলাম কয়বার ফেল মারছস? একবারও না, আমি খুব ভালো ছাত্রী। একবার বৃত্তিও পেয়েছিলাম, জেলা শহর থেকে পুরস্কারও দিয়েছিল। বাবা গো, তুই তো দেখি লেতা পোলা পাইন, তবে দেখলে বোঝা যায় না, বয়সের তুলনায় বেশি লম্বা। তোর মাও লম্বা নাকি? বহু বছর দেখি না। মিস্ত্রি উপর নিচ মাথা নাড়ল। তার নানা মামারা অনেক লম্বা। মামা বর্তমানে জেনারেল আর্মি, মাও লম্বা। সেই বান পেয়েছে মিস্ত্রি আর তালেব। তবে মাসুম আবার পেয়েছে বাপ চাচাদের বান, অতিরিক্ত লম্বা না, যতটুকু প্রয়োজন ততটুকুই। তোরে যার লোকে কথা কইতে নিষেধ করছিলাম না মিস্ত্রি, এদিকে আয়। মাসুমের হাতে কোদাল। ঝড়ে তাদের জমিতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি গতকালই ঠিক করে ফেলেছে রাহুল আর সে। আজ এসেছে সম্ভবত কোনো সবজির বীজ বপন করতে। ভাইয়ের ডাকে মিস্ত্রি দৌড়ে গেল তার কাছে। মাসুম প্রশ্ন ছুড়ল, কি কই ওই শয়তানের ভাইস্তা? বরিশাল্লা খাতার গাট্টি। মাসুম চোখ মুখ কুচকে ব্যস্ত নাজিরের দিকে তাকালো। কঞ্চিগুলো গাছের সাথে বাজছে। ব্যঙ্গ করে চড়া গলায় বলল, এইসব কামলার কথায় মন খারাপ করিস না রে মিস্ত্রি। কামলারা কেমনে বুঝবো বরিশালের মজা?
নাজির শব্দহীন হাসল, নিজের কাজ জারি রেখে বলল, তাল মিস্ত্রির ভাই বুঝি খেতে মাটি খাইতে আইছে নাকি মাইন্সের খেতে সবজি চুরি করতে আইছে? খোঁচা দিতে গিয়ে নিজেই খোঁচা খেয়ে দাঁড়িয়ে রইল মাসুম। কিন্তু এভাবে তো আর শাহদের ছেলের কাছে হেরে চুপ থাকতে পারে না সে, তাই ভিন্ন পন্থা অবলম্বন করল। শুনলাম নওশাদ নাকি শহর থেকে মাইয়া ভাগাই আনছে। ভাগাই আনে আবার কেমনে? মাইয়া তো নিজে থেকে আইয়া পড়ছে যে সুন্দর আমার ভাই, একদম আমার লাহান। শব্দ করে মাটিতে একদলা থুতু ফেলল মাসুম, হাসল। তুই সুন্দর কালাচান। নাজির ওর দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে স্থির করলো মিস্ত্রির দিকে। চোখোচোখি হলো দুজনার। জিজ্ঞেস করলো, তোর ভাই পাঠার মতো হাসে কেন? আমি সুন্দর না? কালা মানুষ কি সুন্দর হইতে পারে না? ভরকে গেল মিস্ত্রি। অবুজের মতো উপর নিচ মাথা নাড়াতেই তার সেই মাথায় চাটি মারল মাসুম। ব্যথার স্থানটি গসতে লাগলো মিস্ত্রি। নাজির এবার শব্দ করে হাসলো। অজাতের বংশী বুদ্ধিমতী নারী কেমনে জন্মাইল? তুই সুন্দরের কদর করতে জানোস সে তাল মিস্ত্রি? তোর বাইরে কইস এই রং রে কালা কয় না, এই রং রোদে খাইতে হইছে। পায়ের উপর পা তুইলা বাপের ঘরে বইসা থাইকা না। আর তোর লাইগা আমগো গাছের তালের শ্বাস ফিরি, যখন মন চাইব লইয়া যাইস। মাসুম চোখ রাঙালো। একদম যাবি না, কিছু দিলেও খাবি না। ওর স্বভাব ভালো না। শুধু ওর কেন, শাহবংশের কোনো ব্যাটার স্বভাব ভালো না। তোর দিকে নজর পড়ছে ওর। এই লেদা মাইয়ার দিকে নাজের শাহ নজর পড়বো? দুনিয়াত কি মাইয়ার অভাব পড়ছে? তো যাস না কেন, আনুস না কেন একটা মাইয়া? তোর আদরের ভাই তো তোর আগে বিয়া করে ফেলাইছে। পুরা গ্রামে এখন এই নিয়েই চর্চা চলতেছে। ভাইয়ের বউ লাগবো তাই আনছে, একলা বিছানায় ঘুমাইতে পারে না। তোর বাপের কি? তোর আগেও তো তোর ছোট ছোট চাচাতো বোনেরা বিয়া হয়েছে, পোলাপান হয়েছে। তোর শরম লাগে না? কার লাগে কার তুলনা? মাইয়া গো বিয়া ডাঙ্গর ভিলি হয়ে যায়। তোর ভাই একলা বিছানায় ঘুমাইতে পারে না, কিন্তু তুই পারস? হ, পারবো না কেন? কেন, তোর সিস্টেমে গন্ডগোল আছে নাকি? বলেই হাসলো মাসুম। নাজের চোখ মুখ কুচকে নিল, বলল, তোর বোন দিয়ে দে। সামনের বছর তোর কোলে আমার লাহান সুন্দর একটা ভাইগনা ধরাই দিয়া না হয় বুঝাইয়া দিমু। দেখ মিস্ত্রি দেখ, কইছি না তোর দিকে নজর লাগছে। আই থুতু দিয়া দিই, বাড়িতে গিয়ে না হয় কালা ফোটা লাগাইয়া দিমু। ভাব কি এত সুন্দর জামাই পাইবো তোর বোন? অভাব পড়বো না, আর পড়লেও তোর মতো বয়স্ক ব্যাটার কাছে দিমু না। তোর পাশে কেমন লাগবো এই সুরমাইয়ারে? বাবজি। বিজয়ের হাসি হাসলো মাসুম। মিস্ত্রি বিরক্ত হচ্ছে তাদের ঝগড়া দেখে। নাজির দমার মতো ছেলে নয়, মুখ বাঁকিয়ে বলল, বয়স্ক কারে কস? 27 বছরের এক পোলারে তোর কাছে বয়স্ক মনে হয়? 27 না ভাইজান, 26 হইব, 26। গত মাসে 26 পড়ছে। মিল্টন ভুলটা ধরিয়ে দিল। ভূতমুখে তার দিকে তাকালো নাজির। কখন যে পাশে এসে দাঁড়িয়েছে টের পায়নি। মাসুমের হাসিটা চওড়া হলো। বিদ্রুপ করেই বলল, কেমন মাতাল দেখছস? দিন দুপুরে গাঞ্জা খাওয়া শুরু করলি কবেতে? নিজের বয়সও জানিস না? গাঞ্জা তোর অজাত বংশ খায়। বয়স বাড়াইছি, তোর মতো কমাই নাই। তোর বড় ভাই তালেব যে কয়দিন আগে বিয়ে করলো, ওর বউ তো ফাহমিদের বয়সী। আর তালেব তো আমারও বড়। তখন বাবজি মনে হয় না? দাদা নাতি লাগে। আমি কয়দিন আগে দেখলাম বউ লইয়া শ্বশুর বাড়ি যায়। আমার যে কি হাসি পাইছিল। বলতে বলতে হাসলো মিল্টন। নাজের সবর্গে কাজ চাপলো তার। তার সাথে থেকে থেকে ছেলেটা ভীষণ চালাক হয়ে গেছে। কখন কোথায় কি বলতে হয় সব জানে। মাসুম ধমকালো, নাজির শাহ চামচা, লুচ্চা বংশ। আমগো তো তাও একটা বংশ আছে রে মাসুম, যে কেউ এক নামে চিনবো। পাশের গ্রামে গিয়া কাউরে শাহবংশের কথা জিগাইলেও কইয়া দিব। কিন্তু তোগো কে চিনবো? তোগো কোনো বংশ আছে? কে না কে কোন জন্মে মাস্টার আইছিল তাই কয় মাস্টার বাড়ি। কিন্তু ওই খাগো এলাকায় গিয়া জিগাইলেই পাল্টা জিগাইব কোন মাস্টার বাড়ি। নামেরও এক একটা বাহার, কারো নামের পিছে মিয়া, কারোডার আবার আলম শাহ, আর কত কি অজাত বংশ। অধরের হাসি মিলিয়ে গেল মাসুমের। কোদালটা তুলে তেরে যেতে যেতে বলল, খেতে আইয়া মাইয়া থুয়ে যাবো জানোয়ার। অজাত কেডা? তোরা অজাত লুচ্চা। আয়, আমি কি বইয়ে থাকমু? কাছে দিয়া পারামু। তোগো বাড়ির কোন মাইয়ার লগে লুচ্চামি করছি? আমরা শাহরা যদি ধরি তাইলে পারবি? ওই তো মোটে 4 ভাই, আর আমরা হইলাম 7 জন। তার উপরে এক একজনের গায়ে গতরে যে শক্তি। মিল্টন দাম্ভিক কণ্ঠে বলে উঠল, আমিও লগে আছি ভাইজান। নাজিরের হাসি চওড়া হলো। তাইলে মোট 8 জন। আয় গোলামের পুত আয়, দে 2টা। বহুদিন কাউরে পিটাই না। মাসুম সত্যি সত্যি তেড়ে যাচ্ছিল, কিন্তু মিস্ত্রি তাকে টেনে ধরলো পেছন থেকে। আসন্ন ঝড়ের পূর্বাভাস পেয়ে ভীত হলো তার মেলি মন। নাজিরের মতো মোটামুটি স্বাস্থ্যবান, উঁচা লম্বা ভারী পুরুষের সাথে পেরে ওঠার সম্ভাবনা হ্যাংলা পাতলা মাসুমের একার পক্ষে ক্ষীণ।
তাই ভয়ার্ত কণ্ঠে বলল, তুমি ঝামেলা করলে কিন্তু আমি আব্বার কাছে বিচার দেব। ছোট ভাইজান, বাড়ি চলো। আদরের বোনের বাধায় থেমে গেল মাসুম, শাসিয়ে বলল, আমার বই না থাকলে আজ দুইটার অবস্থা খারাপ করে দিতাম। বাচ্চা গেছস। মিল্টন পেছন থেকে আগুনে ঘি ঢালার মতো করে বলল, মুখেই শুধু ফটর ফটর। নাচের হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিমা করে বলল, বাদ দে বল্টু, খুনির বংশধর। এই একটা কথাই যথেষ্ট ছিল নাজিরের গায়ে আঘাত করার, কিন্তু মিস্ত্রির জন্য মাসুম তা পারল না। দাঁতে দাঁত পিষে চোখের ইশারায় হুমকি দিয়ে স্থান ত্যাগ করল সে। এই কথা যে তালেব আর সূচনার কানেও যাবে তা নিশ্চিত। মিল্টনের হাত থেকে কীটনাশক নিয়ে গাছে ছিটাতে ছিটাতে প্রসঙ্গ বদলাল নাজির। বাড়ির কি অবস্থা? গ্রামের মহিলা দিয়ে ভইরা গেছে। গোলামের জিগো কামি এটা। ধর, প্রত্যেক গাছে ওষুধ মাইরা বাড়িতে কঞ্চি আমি বাইন্ধা লাইছি। মিল্টনের হাতে কীটনাশকের বোতল দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল নাজির। দিনের আলো বাড়ার সাথে সাথে বাড়িতে মহিলাদের আনাগোনাও বেড়েছে, সাথে আছে তাদের ছানাপুনারা। কিছু পুরুষও অবশ্য দেখা যাচ্ছে, ভেতরের দিকে উকিঝুঁকি মারছে। যেন একটা বাড়ি নয়, কোনো মাছের বাজার। লুঙ্গির এক পা সূচো করে ধরে বাড়িতে প্রবেশ করল নাজির। ধমক দিয়ে বলল, আই আই, এইটা কি মাছের বাজার নাকি সরকারি জায়গা? এত ভিড় কে? উকিঝুঁকি বন্ধ হয়ে গেল পুরুষদের। মহিলারা ফিরে তাকালো। একজন বৃদ্ধা বলে উঠলেন, তোর ভাই নাকি বউ আনছে? আনলে আনছে, আমনের কি? সমাজের ভালা পোলা জুয়ান মাইয়া লইয়া আইছে, দেখবো না? আমনের পোলাই তো ঘরে বউ পোলা পাইন রাইখা পরের বাড়ির মাইয়ার লগে পরকিয়া করতে গিয়ে ধরা খাইল। আমরা কোনোদিন দেখতে গেছিলাম? বৃদ্ধার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। এক লোক বলল, বড় ভাইরাকে বিয়া কইরা আইছে, অথচ কামাই করে না, এখন কি করবি? বড় ভাইরাকে বিয়া করা যাইব না এই নিয়ম কোন গোলামের প্রতি বানাইছে? যা যা করার আমরা করবো, আমনের কি? নিজে বাড়ির সমস্যার অভাব নাই, আর হ্যাঁ আইসে অন্যের বাড়িতে চোরের মতো উকি মারত। এই আমনের সালমা চাচির পোলা কুদ্দুস না? আমনের মাইজে খাইতে না পাইয়া মাইনসের বাড়িত গিয়া কান্দে, সেই খেয়াল আছে? মা বউয়ের ঝামেলা মিটাইতে পারে না, আবার আমাকে জ্ঞান দিতে আয়ে। কুদ্দুসও নুইয়ে নিল মাথা, চোরা চোখে আশেপাশে তাকিয়ে ত্যাগ করল স্থান। নাজিরের মুখে লাগাম নেই, গ্রামবাসী খুব ভালো করেই তা জানে। নাজিরের মুখে লাগাম নেই, গ্রামবাসী খুব ভালো করেই তা জানে। মুখের উপর অপমান করে দেওয়ার কাছে সে ওস্তাদ। কার চরিত্রে কি দোষ আছে, কার বাড়িতে কি সমস্যা, সব তার জানা। কলিমের মায়ের মাধ্যমে খবর কান পর্যন্ত পৌঁছে যায়। পুনরায় গলা চড়িয়ে বলল, আর কার কার বউ দেখার ইচ্ছা আছে আমার সামনে আইয়েন, ভালা কইরা আজ বউ দেখাইয়া দিমু। সাথে কার লগে কার পরকিয়া চলে, পীড়িত ফুষ্টি নষ্টি আর সংসার অশান্তি চলে, তাও ফাঁস করে দিমু। নিজের পুটকিত নয় মনকু আর অন্যেরে কয় পুটকি ধু। আমার ভাই যদি বউ আনিও, তাইলে কি তোরা খাওয়াবি? উপস্থিত সকলে যেন আতঙ্কে জর্জরিত হয়ে গেল। মুহূর্তে যে যেভাবে এসেছে সেভাবে বিভিন্ন কাজের বাহানা দিয়ে ত্যাগ করল স্থান। তারা যেতেই বিধি হাফ ছেড়ে বলল, এইগুলোর লেগে শান্তি পাইতেছিলাম না, খালি প্রশ্ন আর প্রশ্ন। আমনের ভাই তো বাড়িত নাই। জাহিদরে কয়বার কইছি আমনারে ডাইকে আনতো, আমনে ছাড়া হ্যাঁ করে আর কেউ তাড়াইতে পারবো না। নাজির বারান্দায় পিড়ি টেনে বসল। নওশাদ ঘর থেকে বেরিয়ে এসেছে এতক্ষণে, মানুষদের জন্য বের হতে পারছিল না। নাজির তাকে দেখেও না দেখার ভান করে রইল। বিথির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, হাই আবার কই গেছে? রাইতেও তো দেখলাম না। ফিরে নাই, কয়দিন ধরে অনেক ব্যস্ত। বন্দরে নাকি কি আর কাম আছে? কাম কই, আমি দিয়ে জানি না। কি জানি, আমারই তো কয় না কিছু। আমনে আমনের ভাইয়েরে জিগায়েন। নাজির তার বিপরীতে আর কিছু বলল না, শুধু নওশাদের উদ্দেশ্যে সম্বোধনহীন বলল, আব্বার লগে যে দেখা করতে হইব সেই শিক্ষা দীক্ষাও খোয়াই আইছে নাকি? আবার যে পোলার লাইগা চিন্তা হয়, হেডা কেউ বুঝে না। নওশাদ বুঝলো তাকে উদ্দেশ্য করে যে বলেছে, তাই দৃষ্টি নত করে সে বাবার ঘরের দিকে হাঁটা ধরল। যদিও বাবার সাথে দূরত্ব তার আকাশসম, লোকটার স্নেহ ভালোবাসা বুঝতে সে অপারগ, তবুও ভাইয়ের কথাতে যা একটু দেখা করেন। এই পর্যন্তই ছিল যাত্রাপথ উপন্যাসের ৮ নম্বর পর্ব। শুরু করছি যাত্রাপথ উপন্যাস। লিখেছেন মাসফিত্রা মিমই। পর্ব সংখ্যা ৯। উঠোনের মাঝখানে ডালপালা মিলে দাঁড়িয়ে থাকা লিচু গাছের উঁচু ডালে পা ঝুলিয়ে বসে আছে মিশ্রি। মনের আনন্দে লিচু খেতে খেতে নিচে দাঁড়িয়ে থাকা সুজাতার দিকে ছুঁড়ে মারছে লিচুর বিচি। সুজাতার চোখে মুখে জমে আছে অভিমান, ফর্সা নাকটা ধারণ করেছে রক্তিম বর্ণ। এই যেন কেঁদে দেবে সে। নাক টেনে হুমকি দিয়ে বলল, ফুফু, এখনই লিচু দাও বলছি, না দিলে কিন্তু দাদির কাছে বিচার দেব। মিশ্রি শব্দ করে হেসে ওঠে। ডাল ধরে এক থোকা লিচু ছিঁড়ে এনে ছিঁড়তে ছিঁড়তে মুখে পুরে চোখ বুঝে তৃপ্তির শব্দ তুলে।
কি স্বাদ। তোর দাদির আমি ভয় পাই। এবার আর ধৈর্য ধরতে পারে না পেরেই কেঁদে দিল সুচেতা। চোখে জমল টলটলে অশ্রুজল। ঠোঁট উল্টে দালানের দিকে ফিরে চিৎকার ছুড়ল, ছোট দাদি, দেখো ছোট ফুফু আমাকে লিচু দেয় না। মিষ্টির কোনো ভাবান্তর হলো না। এখন প্রায় বিকেল। উঠোনের অর্ধেক জুড়ে খেলা করছে হলদে রোদ, বাকি অর্ধেক জুড়ে গাছপালার ছায়ায় ঘেরা। সকালে মাসুমের সঙ্গে বাড়ি ফিরে গোসল করে খেয়ে দিয়ে এক দুপুর ঘুমিয়েছে মিষ্টি। স্কুল থেকে ফিরে এসে তার সেই ঘুম ভাঙিয়েছে সুজাতা। ফাহমিদা সুজাতার নিজের ফুফু হলেও গলায় গলায় ভাব তার চাচাতো ফুফু মিষ্টির সঙ্গে। এই দুজন চুলোচুলি করে, তো এই আবার কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। মিষ্টি নানা বাড়িতে থেকে পড়াশোনা করে। গ্রামের পরিবেশ ভালো না হওয়ায় বয়স 6 পেরোতেই বাবা তাকে পাঠিয়ে দিয়েছিল নানা বাড়ি বরিশাল। তবে তার নানা বাড়ি গ্রামে নয়, বরং জেলা শহরেই পড়েছে। বছর জুড়ে মিষ্টি সেখানেই থাকে, পড়াশোনা করে। বছরে মাত্র 3 বার আসে দাদা বাড়িতে, জ্যৈষ্ঠ মাসে, কুরবানির ঈদে আর শীতে। বেড়ানো শেষে যখন ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসে, তখন সুজাতা কেঁদে কেটে ভাসায়। তার সেই কান্না আর দুঃখ দূর করতে বাপ চাচাদের খেতে হয় নাকানি চোবানি। তবে এবার একেবারে ফাহমিদের বিয়ে খেয়ে বোধহয় মিষ্টি ফিরবে। গতকাল পাত্রপক্ষ এসে দেখে গিয়েছে ফাহমিদাকে। দেখে শুনে মনে হচ্ছে দুই পক্ষই একে অপরকে পছন্দ করেছে। এখন শুধু পাকা কথা বলা বাকি। দাদা চাচারা চাইছেন দ্রুতই যেন বিয়েটা সম্পন্ন হয়ে যায়। মা পারুল ভেতর থেকে ঝাঁটা হাতে বেরিয়ে এলেন। আশেপাশে তাকিয়ে এরপর তাকালেন উপরে গাছের ডালে। চোয়াল শক্ত করে ধমকে সুরে বললেন, গাছে বান্দর, নাম গাছ থেকে। মায়া মানুষ হইয়া গাছের আগায় বইয়ে রয়েছে, নাম নিচে। মিস্ত্রি নামলো না নিচে। মাকে সে একদম ভয় পায় না, তাতে আরো রেগে গেলেন পারুল। চিৎকার চেঁচামেচির আওয়াজ বাড়ল। সেই শব্দে ভেতর থেকে বেরিয়ে এলেন সৈয়দুন্নেসা। কোমরে তার বাতের ব্যথা। হাত দিয়ে গ্রিল চেপে ধরে দাঁড়িয়ে পুত্রবধূর উদ্দেশ্যে কড়া গলায় বললেন, বাড়ির বউয়ের গলায় তেজ বাইরে যাইব কেন? মাইয়ারে শিক্ষা দিতে গিয়া নিজের সব শিক্ষা পানিতে ভাসাইয়া দিস। শাশুড়ির কণ্ঠস্বর শুনে থেমে গেলেন পারুল। মেয়ের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে ঘোমটা টানলেন কপাল পর্যন্ত। নতজানু কণ্ঠে বললেন, কি করবো আম্মা, কথা হনে না আমার, আমনাই আমনে নাতিনে বুঝান। সৈয়দুন্নেসা মিস্ত্রির দিকে তাকালেন। বেহায়ের মতো এখনো গাছের ডালে পা ঝুলিয়ে বসে লিচু খেয়ে যাচ্ছে মেয়েটা। তার স্থানে অন্য কেউ থাকলে হয়তো বৃদ্ধা কয়েকটা গালি ছুটতেন এতক্ষণে, কিন্তু মিস্ত্রি বলে তা করলেন না। নাতনিটা আসেই তো কয়েকদিনের জন্য বেড়াতে। কতবার ছেলেটাকে তিনি বলেছিলেন, বাড়ির মাইয়া বাড়ির থাক, ওরে গ্রামের স্কুলেই ভর্তি করে দে, মানুষ কি আর পড়তাছে না? ছেলে সে কথা শুনলে তো। নাতের উদ্দেশ্যে স্নেহভরা কণ্ঠে বললেন, হাত পা ভাঙবো বুবু, ডালাসহ লিচু সিরা নিচ নাই মায়, বাড়িতে এত জোয়ান মর্দ থাকতে তোর কেন গাছে উঠতে হইব? মিষ্টি কথার বিপরীতে আর তেরামি করতে পারে না মিস্ত্রি। কথা মতো কয়েক থোকা লিচু উনার ভাজে নিয়ে লাফিয়ে নেমে পড়ে জমিনে। এমনিতেই মেয়েটা ভীষণ ডান পিঠে, আতর আল্লাহ ছাড়া তাকে দমিয়ে রাখা অসম্ভব। তবে বাইরের লোকের সামনে ততটাই শান্ত, যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। ওনা থেকে লিচুগুলো সুজাতার হাতে ধরিয়ে দিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে বলল, নেহাত আমি দয়াশীল মানুষ, তাই দিলাম। সুজাতা হাতের উল্টো পিঠে চোখ মুছে ছিঁড়ে খাওয়া ধরল লিচু। পারুল গিয়ে মুছে দিলেন তার নাক। সঙ্গে সঙ্গে সে দৌড়ালো ভেতরে। মিস্ত্রিও তার পিছু নিল। ফটক দিয়ে ঢুকার অভিমুখে তার চুল টেনে ধরলেন সৈয়দুন্নেসা। কপালে ভাঁজ ফেলে কিছুটা কঠোর স্বরে বললেন, চুল ধুইয়া তেল লাগাস না কয়দিন ধইরা, সব চুল তো পইরা গিয়ে মাথায় টাক হয়ে যাইব, ক্যাঠায় বিয়া করব তখন? কাউকে করতে হবে না। ধূপধাপ পা ফেলে ভেতরে চলে গেল সে। বাবার ঘর পার হতে ডাক পড়ল, আম্মা, ও আমার আম্মা, এদিকে আয়ো দেহি, হই না যাও। বাবার ডাকে মৃদু হাসল মিস্ত্রি, সারা দিয়ে ছুটে গেল, আসি। দেখতে দেখতে 3 দিনে পেরুলো। শাহবাড়ির পরিবেশ আপাতত ঠান্ডা। খবর পাঠানোর পরদিনই এসে হাজির হয়েছিল লিলির বাবা মা। বেশভূষা তাদের সাহেবি। প্রথমে না কোচ করলেও শেষমেশে ছেলের বৃত্ত অবস্থা দেখে রাজি হয়ে একেবারে তখনই কাজে ডেকে নতুন করে মেয়ের বিয়ে পড়িয়ে দিয়ে গেছেন তারা। নওশাদ লিলি এখন বাড়িতেই আছে। এই সপ্তাহ থেকে পরের সপ্তাহে চলে যাবে শহরে। লেখাপড়া তো শেষ করতে হবে নাকি? নাজির বিয়ে বিষয়ক কিছু না বললেও সাফ সাফ জানিয়ে দিয়েছে, লেখাপড়া ছাড়া এ বাড়িতে কোনো খাওয়ার নাই। হয় লেখাপড়া করে চাকরি খোঁজ, না হলে খেতে খামারে গিয়া কামলা দে। সারা জীবন কারো দায়িত্ব নেওয়ার শপথ আমি করি নাই। সব সময়কার মতো এবারও নওশাদ ভাইয়ের কথা মেনে নিয়ে চুপ রইল শুধু।
কিন্তু লিলির কিছুই ভালো লাগছে না। এই বাড়ির মানুষজন, বিশেষ করে নওশাদের বড় ভাইকে। এসে থেকেই স্বামীর সাথে লোকটার তুলনা দেখতে দেখতে সে বিরক্ত। রাতের খাবার খেয়ে যে যার ঘরে গিয়ে খেল দিয়েছে। গ্রামের সন্ধ্যা মানেই অনেক রাত। নাজির বারান্দায় বসে জাল ঠিক করছে। কিছু কিছু জায়গায় ছেড়ে গিয়েছে, সেটাই সুই আর বিশেষ সুতা দিয়ে সেলাই করছে। পারভেজ কোথা থেকে যেন এসে বসলো পাশে। উদাস দৃষ্টিতে হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মাছ ধরতে চাইবি? হ। সামাদ ভাইয়ের লগে? না, ঝন্টু মিয়ার কোষা দিয়া পারে বাইন্ধে রেখাইছি। বিপরীতে আর কিছু বলে না সে। নাজির তার হাব ভাব আর চোখে লক্ষ্য করে নীরবতা ভেঙে কিছুক্ষণ পর বলে, কয়দিন ধইরা তোরে বেশি একটা দেহি না, সেই সালিশের পর থেকে লুকায় থাকস কেন? আব্বার ভয়ে। সেদিন হাসপাতালে ডাক্তারের সামনে থাপ্পড় মারছিল। বাড়িতে এসে পরে জুতো হাতে নুরু চাচার বাড়ি পর্যন্ত দৌড়েছে। পারভেজের মুখে মলিনতা। কথা শুনে নাজির হাসে। আচমকাই বলে ওঠে, ফাহমিদের বিয়ে ঠিক হয়েছে শুনলাম, পরশু গায়ে হলুদ। পারভেজ বিমূর দৃষ্টিতে তাকালো এক পলক। আঙুল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে আহত কণ্ঠে প্রত্যুত্তর করল, আমিও শুনছি। কি করবে অহন? প্রেম করছিলি কেন গোলামের পুত? সাহারিয়ারের লগে মস্করা কইরা পিছে লাগছিলাম, কিন্তু সত্যি সত্যি যে পিছলা খাইয়া যাবো বুঝি নাই। বলে থামল সে। কিছুটা সময় নিল, পুনরায় জিজ্ঞেস করল, অহন আমার কি করা উচিত ভাই? দাওয়াত তো মনে হয় না দেব। থাক, সেই দিন না হয় আমরা জুভাতি করব। মস্করা করিস না তো। আমার কাছে না জিগিয়ে নওশাদে গিয়ে জিগা, এসবের অভিজ্ঞতা বেশি। নাজিরের দৃষ্টি অনুসরণ করে পিছু ফিরতে নওশাদকে দেখতে পেল পারভেজ। সবে এসে দাঁড়িয়েছে ছেলেটা। বড় ভাইয়ের খোঁচা খেয়ে চুপসে গেল। আসার পর থেকে তেমন একটা কথা হচ্ছে না দুজনার। অথচ আগে বাড়ি ফিরলেই দুই ভাই একে অন্যের সাথে আঠার মতো লেগে থাকতো। বড় ভাই যেখানে যেত নওশাদও পিছু পিছু সেখানেই যেত। অথচ এবারের আবহাওয়া ভিন্ন। নাজিরের খোঁচা পারভেজ বুঝল না। সত্যি সত্যি সে বসা থেকে উঠে চলে গেল নওশাদের কাছে। উৎসুক হয়ে জিজ্ঞেস করল, ভাই ঠিক কইছে, তুই বল কি করবো আমি? পরশু ফাহমিদার গায়ে হলুদ, পরের দিন বিয়া। নওশাদ ভারী অবাক হলো। এ বিষয়ে সে কিছুই জানে না। কণ্ঠস্বরে বিস্ময় প্রকাশ করে বলল, কোন ফাহমিদা? মাস্টার বাড়ির মাইয়া? হ। ওর সাথে তুই কেমনে কি? কথার মাঝখানে নাজির থমকালো। ঘরে যা, বেশি বিরহ জাগলে কইস, বিয়ার রাইতে মাইয়া তুইলে আনমু না হয়। মাস্টার বাড়ির মাইয়া শাহবাড়ির বউ হইয়া ঘুরিয়া বেড়াইব, কাম করব। ব্যাপারটা ভাবতেই তো কেমন কেমন লাগে। আব্বাই মাইরা ফালাইব। তাহলে নাটক মারক কেন? মাইকে একটা, ঘরে যা। ধমক খেয়ে মুখ ভার করে চলে যাওয়ার জন্য পা বাড়ায় পারভেজ। সহবংশের সব পুরুষই নাকের ডগায় রাগ আর জিপের ডগায় মস্করা নিয়ে ঘুরে। যখন তখন গায়ে হাত তুলে দেওয়ার স্বভাবও রয়েছে এদের। তাই বয়সে বড়দেরকে ছোটরা ভীষণ ভয় পায়। মাছের জাল সেলাই করে শেষ। একটা কাঠের বাক্সে হাতে সুই সুতো রেখে জাল নিয়ে উঠে দাঁড়ালো নাজির। পারভেজকে থামিয়ে দিয়ে বলল, ওই দাঁড়া, এই বাক্সটা আব্বার ঘরে খাটের তলা রেখা দরজায় তালা দিয়া চাবি নিজের লগে নিয়ে যা। আদেশ মেনে নিল পারভেজ। নওশাদ বলল, ভাই আমিও আসি। কই? মাছ ধরতে। বহুদিন ধরি না। না। কেন? আগেও তো যাইতাম। আগে আর এখন এক না। বউরে ঘরের একলা রাইখা রাত বেরিতে মাছ ধরবি কেন? এখনো রাগ কইরা আস? না, রাগ করমু কেন? মনে হইল। সকালে বাজারে গেছিলি? হ, লিলির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ছিল। মতিনের লগে দেখা হয়েছিল? হ, চায়ের দোকানে ডাক দিছে চা খাওয়ার লাইগা। কি কইছে? তেমন কিছু না। নাজির ডান হাতটা সোজা করে সামনে ধরে বলল, এইটা কিন্তু কলম ধরা হাত না, এইটা কাদামাটি ধইরা ফসল ফলানোর হাত, কাস্তে কোদাল লাঙল কুড়াল ধরার হাত। এই হাতের থাপ্পড় গালে পড়লে আব্বা আব্বা ছাড়া মুখ দিয়া আর কোনো শব্দ বাইর হইব না। কইছে নিজেরটা নিজে বুঝে নিতে, বউ নিয়া গ্রামে একেবারে ফিরে আসতে। তুই কি কইসস? আমগোটা আমরাই বুঝে নিমো। উত্তরটা পছন্দ হলো না নাজিরের। মুখ দেখি তা বোঝা যাচ্ছে। বলল, ওই অজাত গুলানের লাইগা শহরে পাঠাইছিলাম উচ্চশিক্ষিত হইয়া যাতে চাকরি করতে পারো। রোদে শীতে আমার মতো কষ্ট না কইরা যেন সাহেব সেজা ফ্যানের নিচে বড় চেয়ারে বইসা ভালো বেতন কাম করতে পারো। কিন্তু তোমার তো তা ভালো লাগে নাই। এখন গোয়া মারা দাও গিয়া। নিজের আপন ভাই বললে মুখ খারাপও করতে পারি না। মুখ দিয়ে শ্বাস ফেলল নাজির। যেতে যেতে বলল, দরজা লাগাইয়া ঘুমাইস। রাত বেড়াইতে কেউ দরজা ধাক্কা দিল খুলিস না, ডাকাতের উৎপাত গ্রামে বাড়ছে। নওশাদ নিশ্চুপ দাঁড়িয়ে অন্ধকারে ভাইয়ের মিলিয়ে যাওয়া দেখে। বুক চিরে বেরিয়ে আসে চাপা দীর্ঘশ্বাস।
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ফিরে আসে ঘরে। ঘরের ভেতর ভ্যাপসা গরম, বাড়ি পুরনো হওয়ায় এবং নওশাদ বাড়িতে না থাকায় বিদ্যুতের মিটার নামানো হয়নি এখনো। ছোট চাচার মিটার থেকে তার টেনে এনে বাবার ঘরে একটা বাল্ব আর ফ্যান দেওয়া হয়েছে শুধু। দূরের টেবিলে হারিকেন চলছে। কাঠের জানালা খুলে দাঁড়িয়ে আছে লিলি। একটু পরপর নড়াচড়া করলে ঝনঝন শব্দে বেজে উঠছে হাতের চুড়ি আর পায়ের নুপুর। দরজায় খিল দেওয়ার শব্দে পিছু ফিরে তাকায় সে। নওশাদকে দেখতে পেয়ে মুচকি হেসে এগিয়ে এসে বিছানায় বসে, পা ঝুলাতে ঝুলাতে প্রশ্ন ছুড়ে, কোথায় গিয়েছিলেন? কোথাও না, বারান্দায় ছিলাম। বাবা যে এত সহজে আমাদের মেনে নেবে আমি তা ভাবতেও পারিনি। তুমি খুশি? হ্যাঁ, অনেক। তোমার বাবাকে আমার ভাই বুঝিয়েছে। কথাটা গায়ে মাখল না লিলি। হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল, ঠোঁট উল্টে বলল, আমার আর এখানে ভালো লাগছে না। এখানে কোনো মানুষ থাকতে পারে? আমি কি এসবে অভ্যস্ত? এখানে মানুষ থাকতে পারে না মানে? এখানকার নিবাসীরা কি মানুষ নয়? আবার ভুল বুঝলে তো। বলতে চাইছি আমি এসবে অভ্যস্ত নই। তোমাদের এখানে বিদ্যুৎ নেই, টেলিভিশন নেই, ফ্যান চলে না, শুধু গরম আর গরম। টিনের চালার মাটির ঘর, গোসল করতে গেলে খোলা কলপার যেতে হয়। রাত বেড়েতে পেটে চাপ পড়লেও ছুটতে হয় বাইরে। অথচ আমি বড় হয়েছি ভিন্নভাবে। শহরে এসবের ঝামেলা নেই। তুমি তো দেখেছো আমাদের বাড়ি, তাই না বলো? সবকিছু জেনে শুনেই তো বিয়ে করেছ। তখন বলেছিলে আমার সঙ্গে গাছতলাতেও থাকতে রাজি, অথচ এটা কিন্তু গাছতলা নয়। তাহলে এখন কেন সমস্যা দেখাচ্ছ? ফিরবো কবে? সময় লাগবে কিছুটা। ফিরলেই বা থাকবো কোথায়? দুটো টিউশন পড়াতাম, তার মধ্যে তোমায় বিয়ে করে তো একটা হারালাম। মা বলেছে বাবাকে বোঝাবে, আমরা আমাদের বাড়িতে গিয়েই থাকবো, কিছু হবে না। মাথা খারাপ? শেষমেশ শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো? এত উত্তেজিত হয় না তো। সারা জীবন থাকবো নাকি? যতদিন না নিজে কিছু করতে পারছো ততদিন থাকবো। আমার বাবার বহু পরিচিত আছে। বাবার মন রক্ষা করে থাকতে পারলে তোমারই ভালো। কিন্তু কথাটা বলতে দেওয়া হলো না তাকে। ঠোঁটে আঙুল চাপল লিলি। সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, হুম, আর কোনো তর্ক নয়। আমার অন্য কিছু চাই। কি চাই? পুরো নওশাদ। নারী স্পর্শে নওশাদের দেহ কেঁপে উঠল খানিকটা। মৃদু হেসে পল্লব ঝাপটালো বেশ কয়েকবার। মেলে মুখখানা বুক থেকে সরিয়ে চোখ দুটোতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ছুঁয়ে দিল ওই লাল টকটকে লিপস্টিক মাখা ঠোঁট। এই পর্যন্তই ছিল যাত্রাপথ উপন্যাসের ৯ নম্বর পর্ব। শুরু করছি যাত্রাপথ উপন্যাস। লিখেছেন মাসফিত্রা মিমই। পর্ব সংখ্যা 10। জ্যোৎস্না রাত। হলুদ আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে ধরণী সহ মাস্টার বাড়ির উঠানটা। হাতে তৈরি খেজুর পাতার মাদুর বিছিয়ে গোল হয়ে সেখানে বসে আছে বাড়ির সমবয়সী মেয়ে বউরা। তাদের আসরের মধ্যমণি আজ ফাহমিতা। তার 2 হাত ভরে মেহেদি পড়াচ্ছে পলি আর মিশ্রি। পায়ের দিকটা দখল করে আছে বড় বোন রেশমা। তাদের থেকে কিছুটা দূরে আড্ডা দিয়ে বসেছে পুরুষেরা। কেউ ক্যারাম খেলছে, কেউ বা গল্প করছে, আর ছোটরা করছে ছোটাছুটি। কাজলের মেয়ে শিখা 2 হাত মেলে হাঁটু গেড়ে বসে আছে মাটিতে। সুজাতা, সিফাত, রেশমার 2 মেয়ে রত্না, লামিয়া আর ছেলে রানা, মুসা এবং পাশের বাড়ির প্রতিবেশীর কয়েকজন ছেলে মেয়ে সেই হাতের উপর দিয়ে লাফাতে লাফাতে কাটছে ছড়া। টুনটুনি গো পাখি, নাচো তো দেখি। না বাবা, নাচবো না, পড়ে গেলে বাঁচবো না। বড় আপার বিয়ে কসকো সাবান দিয়ে, কসকো সাবান ভালা না, বড় আপার বিয়ে হলো না। মাসুম দূর থেকে সশব্দে ধমকালো ওদের, এই বড় আফা কিয়ের ক সেজো ফুফু। রত্না তার সরে বলল, না বড় আপাই, তুমি ভুল মামা। মাথা তুলে আসার দিলে মামার ভুল ধরা বাইর হয়ে যাইব। এই হানে তোর আফার বিয়া হইতেছে নাকি খালার? ফাহমিদা কি লাগে? খালা। তাহলে কি হইব? খালার বিয়া। এবার ঠিক করে কও, ওই প্রথম থেকে শুরু কর। ভোতামুখে আবারও প্রথম থেকে শুরু করলো ওরা, তবে এবার আর ভুল করলো না। টুনটুনিকে পাখি, নাচাতে দেখি। না বাবা, নাচবো না, পড়ে গেলে বাঁচবো না। সেজো খালার বিয়ে কসকো সাবান দিয়ে, কসকো সাবান ভালো না, সেজো খালার বিয়ে হলো না। সুজাতা হাঁক ছেড়ে বলল, তাহলে আমি কি বলবো চাচা? আমার তো ফুফু হয়। তুই ফুফুই কইবি। তাহলে ছোট ভাইয়ের মাথায় চাটি মারল। অসন্তুষ্ট কণ্ঠে বলল, ছোট ছোট ফোলাফানির পিছনে তোর লাগতেই হইব তাই না? সময় থাকতে থাকতে ভালো হইয়া যা। কেমনে হমু? আমার তো আর বউ নাই। বড় ভাই লগে বেয়াদবি? দাঁত বের করে হাসল মাসুম। রুহুল কাঁধে হাত রেখে মুখ ভার করে বলল, ছোট বুন্ডারও বিয়ে হয়ে যাইতেছে, অথচ আমরা বড়রা এখনো আবি ইত্যা। আর তুমি মিয়া কও বেয়াদবি করি? স্যাহ, চাচার লগে কথা কমু রুহুল?
কও, তবে তোমার তরফ থেকে কইও। ফাজিল একটা। ফাহমিদা মনমরা হয়ে হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে। তার উদাস দৃষ্টি স্থির হয়ে আছে আকাশের পূর্ণ চাঁদে। দুদিন আগেই বিয়ের পাকা কথা চূড়ান্ত হয়েছে। দিন তারিখও ঠিক করে ফেলেছে বাবা, যেন বাড়ি থেকে তাকে তাড়াতে পারলেই সবাই বাঁচে। বাম হাতের মেহেদি দেওয়া শেষে নিজের 2 হাত তুলে আড়মোড়া ভাঙল মিস্ত্রি। তখনই সুজনের বউ জেসমিন কোথা থেকে এসে যেন হাত পেতে দিল তার সামনে। হালকা হেসে আবদার চড়ল, দারুণ মেহেদি দেওয়া শিখছস তো মিস্ত্রি, আমারও লাগায় দে একটু। রেশমা মুখ ভাঙালো। বাড়ির বউয়ের এত রং ঢং তার সহ্য হয় না। বিদ্রুপ করে বলল, আপনি আমার মেহেদি দিয়া কি করবেন ভাবি? বিয়া বাড়িত কি বইয়া থাকার সময় আছে? কত কাম। ননদের অপমানসূচক বাক্যে অধরে প্রতিফলিত হাসি মিয়ে গেল জেসমিনের। উঠে যেতে চাইল, কিন্তু হাত ধরে তাকে আটকে দিল মেজ ননদ কাজল। যদিও ভাই বউকে সেও তেমন একটা পছন্দ করে না, তবুও বড় বোনের সাথে দীর্ঘদিনের শত্রুতার জেরেই তার পক্ষ নিল। কি হইল জান কই? বিয়া বাড়ির যে কেউরই মেহেদি দেওয়ার অধিকার আছে। আমি মিস্ত্রি, ভাবিরে মেহেদি দিয়ে দে, 2 হাত বইরা দিবি। রেশমা মুখ ঝামটা দিয়ে উঠে গেল। যত সব ঢং। বিয়ে বাড়িতে সারা রাত কারোরই তেমন ঘুম হলো না। সকাল থেকে বাড়িতে এক উৎসব মুখর পরিবেশের সূচনা হলো। দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হতে লাগলো সকল আত্মীয় স্বজনেরা। আকবর মিয়ার স্ত্রী, সন্তান সন্তনি দিয়ে ভরা বাড়িটা যেন আরো ভরে উঠতে লাগলো। বিশাল উঠোনের এক পাশে করা হয়েছে হলুদের মঞ্চ। ফটকের বাইরে বড় করে লেখা হয়েছে, আজ ফাহমিদার গায়ে হলুদ। গৃহবধূরা ফল কাটছে, সাজাচ্ছে, তৈরি করছে মিষ্টি জাতীয় মুখরোচক সব খাবার। ফাহমিদা বিমূঢ় হয়ে বসে আছে নিজের বিছানায়। মুখে রান নেই। তাকে ঘিরে আছে মেজ বোন কাজল আর চাচাতো বোন মিশ্রি। দিলারা বেগম কিছুক্ষণ আগেই হলুদের শাড়ি দিয়ে গিয়েছেন। সেটাই পরানো শেষে এবার সাজিয়ে দেওয়া হচ্ছে তাকে। ভাই রুহুল কোথ থেকে যেন বেশ কত গাঁথা ফুল এনে দিয়েছে। লাল গোলাপ তো ফুটে আছে তাদের বাড়ির আঙ্গিনাতেই। গত রাতের মেহেদি পরানো হাত দুটোতে গাঢ় খয়েরি রং হয়েছে। পলিশি রাঙা হাত দুটো দেখে ননদের বাহুতে খোঁচা মেরে ফিসফিস করে বলল, তুমি তো স্বামী সোহাগা হইবা গো বুবু। প্রতি উত্তরের জন্য ফাহমিদার ঠোঁট দুটো নড়ল। বুঝলি কেমনে? হাতের মেহেদিতে ভালো রং হয়েছে, বিয়ের সময় আমার দাদিও এই দেওয়া কইছিল। বিষণ্ণ হাসল ফাহমিদা। ফলছে? পলি ভারী লজ্জা পেল। মেয়েটা চঞ্চল হলেও লাজুক প্রকৃতির। শাড়ির আঁচল কামড়ে উপর নিচে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ফাহমিদের সেই হাসি সময়ের তোরে মিলিয়ে গেল কোথাও। বেরিয়ে এলো চাপা দীর্ঘশ্বাস। তার মন যে আজ কি চাইছে তা সে নিজেই বোধহয় জানে না। সারা বাড়ি রঙিন কাগজ আর ফুলে ফুলে সজ্জিত হলো। গ্রামে বিয়ে মানে নতুন এক উৎসবের সূচনা, যেই উৎসবের আমেজ বয়ে চলে আশেপাশের সমস্ত বাড়িতে। সহবাড়িতেও বিয়ের কার্ড পৌঁছে গিয়েছে সকাল সকাল। সম্মুখ শত্রুরা থাকলেও বাড়িতে মুসলমানি বিয়ের মতো অনুষ্ঠান হলে ঠিকই একে অন্যকে নামমাত্র দাওয়াত করে তারা। যদিও সেই দাওয়াত রক্ষা করতে কেউই আসে না। বহু বছর আগে থেকে একে অন্যের বাড়ির চৌকাঠ বানানো বন্ধ। শাহবাড়ির পুরুষদের ব্যস্ততার অন্ত নেই। পিতা ফতেহ আলী শাহ ছিল আড়তের আর পাটের ব্যবসা। সেই মাঝরাতে বড় বড় ট্রলার লঞ্চ গিয়ে দূর দূরান্ত থেকে কম দামে নিয়ে আসে ব্যবসার প্রয়োজনীয় পণ্য। ভোরবেলা ঘাটে এসে থামে। পিতার অবর্তমানে আমিরুল শাহ আর মুমিনুল শাহ সেই ব্যবসায়ী সামনে চলেছেন আপাতত। সাথে কৃষিকাজ তো আছেই। ঘরের জন্য বছরের ধান নিজেরাই ফলান। সামিউলও সেই ব্যবসাতে অন্তর্ভুক্ত। বাবার হয়ে এসে তত্ত্বাবধানে থাকে মাঝরাতে। পারভেজকে এখনো জড়ানো হয়নি এসবে। ছেলেটা ভীষণ অনভিজ্ঞ, তবে জড়াবেন শীঘ্রই। আর মুমিনুল শাহ তো মাস 2 আগেই বড় ভাইয়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজের মেজ পুত্রের শাহরিয়ারকেও এ পথে নামিয়ে দিয়েছেন। তবে বাকি দুটোর এদিকে মন নেই, তাই তারা ধান আর পাটের জমি সামলায়। বাবার ব্যবসা বাণিজ্যের হিসাব সুবহান আলী শাহর ভাগে পড়েনি। ভাগ বাটোয়ারার আগেই তার জীবনে দুর্বিষহ নেমে এসে তাকে করে দিয়ে গেছে অকেজো। মাহারা ছেলেরা তখন ছিল ছোট, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও সেই ভাগ তাদের কপালে চটেনি। বরং বর্তমানে নাজিরের এই অবস্থান উন্নতি হয়েছে তার নিজ চেষ্টা এবং পরিশ্রমের ফলেই। অবশ্য এই ছেলেটাই একসময় অন্যের জমিতে আর খামারে কাজ করে ভাইয়ের ভর্তি ফি জোগাড় করেছিল। বেশি দিন আগের ঘটনা নয়, তবুও সেসব অতীত। এখন তার চাষাবাদ চলে নিজের জমিতে লোক দিয়ে। রয়েছে খামার ভর্তি গরু। কদিন আগে অবশ্য মিলও দিয়েছে, যার চর্চায় আপাতত গ্রামে হচ্ছে। গতকাল রাতে বড় চাচা তাকে কাচারি ঘরে ডেকে পাঠালেন। রাশভারী কণ্ঠে বললেন, শুনলাম তুই নাকি মিল দিছস। একবারও তো কইলি না।
জানতে হইল মানুষের কাছ থেকে। বাজারে হেই মিল দেখে তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো সামাদ বা ঝন্টুর। বুঝ হওয়ার পর থেকে চাচাদের তেমন একটা গুরুত্ব নাজির দেয় না। দুঃখে যে থাকে না, সুখেও তার থাকার কোনো অধিকার নেই, কথাটা নাজির বিশ্বাস করে। জীবনে বেশিরভাগ সময় তার কেটেছে সামাদ মিয়ার মাছ ধরার ট্রলারে। এসব কথা ওই লোকটার থেকে সে শিখেছে, তাই কিছুটা উচ্ছৃঙ্খল উদাস কণ্ঠে উত্তর দিল, আমিও তো অনেক কিছুই মানুষের কাছ থেকে শুনি, তা লইয়া অভিযোগ করছি কখনো? আর কইলেই বা কি, টাকা পয়সা দিয়া তো আর সাহায্য করতে পারতেন না? তুই বাড়ির থাকস কতক্ষণ? সকালে নাস্তায় পাই না, দুপুরের সময় পাই না, অবেলায় খাওয়ান খাস, রাইতে পাইলেও তাড়াহুড়া কইরা খাইয়া দৌড় মারস, এর লেখা চাচের কম ছাড়ি খাস? বুঝবেন না আমনে? বুঝালি ঠিকই বুঝমো, কইলে সাহায্য করতে পারতাম। হে কথা আর তুললে না চাচা, নাজের শাহ অতীত বলে না। দাদার অঢেল সম্পত্তি থাকার পরেও ভাগে পাইছি মাত্র 2 বিঘা, তার মাঝে 1 বিঘা আবার নওশাদের পাওনা। নিজেকে ব্যবসা থাকার পরেও ভাইয়ের ফি দেওয়ার লাইগা ঝন্টু মিয়ার খ্যাতের আইল পরিষ্কার করছি, সেই কড়া শীতে। টেহা চাইছিলাম কিন্তু দেন নাই, কইছিলেন আধমুরা বাপের পোলা এত শিক্ষিত হইয়া করব কি, খ্যাতে কাম করতে পাঠা। তাতে কি নাজিরের ভাই অশিক্ষিত রইছে? নাকি ফিয়ের অভাবে লেখাপড়া বন্ধ করে দিছে? এখন সে শহরে পড়ে, বিয়েও করছে শহরের মাইয়া, আর নাজিরও গ্রামের ভিতরে মাথা তুলে দাঁড়াইছে। কপাল কুচকে নিলেন আমিরুল শাহ। পুরাইনা কথা ধইরা রাখতে নাই নাজির, তোকে ভালার লাগেই করছি, কষ্ট না দিলে আজ এমনি দাঁড়াইতে পারতিম। আমনের পোলাকো দেন নাই কেন? আবার তুলো না, তোরা সবাই আমার কাছে এক। এখন বুঝবি না, চলস তো আচদা মানছিল লোকে, হেরাই রক্তের দুর্নাম করে এক কানে বিষ জ্বালতাছে। যেদিন গুয়া মারা দিব সেদিন বুঝবি। এইসব সঙ্গ বাদ দিয়া কামের কথা হন। কন, বংশের একটা মান সম্মান আছে, শত্রুরা যদি জানে সম্পর্কে ফাঁকফোকর আছে তাহলে সুযোগ খুঁজব। তো পারবো আমগুলোকে লোকে? শত্রুকে দুর্বল ভাবতে নাই, আমার বাপ আর তোর বাপ এটাই ভাবছিল, তার পরিণতি তো আজ ভোগ করতেছি আমরা। আসল কথা কোন, কাম আছে? মিল আর খামারের ব্যবসা আঙ্গ বাকি ব্যবসার লোকে জুইরাতে, সামিউলের লোকে মিলামিশা কইরা চলা। তারপর অধরে হাসি ফুটে উঠল লোকটার, বুড়ো আঙুলের সাহায্যে জিভে খয়ের লাগিয়ে গদগদ সুরে বলল, ব্যবসায় বেশি লাভ হইব, পুরা জেলায় শাহবাড়ি হইব আরো নাম করা ধনী। ইচ্ছা নাই। কেন? রক্ত ঘাম জড়াইয়া যখন এত দূর আইসি তখন কেউ পাশে আসিল না, তাইলে এখন কে আইতে দিমু? আমারটা আমারই থাকুক। হাস্যজ্জ্বল মুখখানা মুহূর্তে পাংশুটে বর্ণ ধারণ করল আমিরুল শাহর। না শব্দটা তার ভালো লাগে না। মুখ কালো করে ফের খয়ের ঘষলেন। নাজির ওনাকে আগাগোড়া দেখে চাপা হাসল, বলল, আমগুটা কবে দিবেন চাচা? কি? ভাগের জমি জমা ব্যবসা? 2 ভ্রুয়ের মাঝখানে ভাঁজ পড়ল তার, জিজ্ঞাসা করলেন, তগো কিসের ভাগ? আমার বাপকে দাদার পোলা না? আমনে আর ছোট চাচা পাইছেন 14 বিঘা কইরা, মোট 28 বিঘা, আর আমরা মোটে 2 বিঘা, তাও নামে। ব্যবসার হিসাব কইতে বইলে তো মাথায় হাত। তা দিবেন কবে? তৎক্ষণাৎ উত্তর দিতে পারলেন না আমিরুল শাহ, হতভম্ব হয়ে গেলেন। বাকরুদ্ধ হয়ে বসে রইলেন অনেক সময় ধরে। এমন কথা যেন আশা করেনি কখনো। তার নীরবতা দেখে নাজির মজা পেল, অলস ভঙ্গিতে বলল, দেন না চাচা, ভাল লাগে না আর, বিয়া করমু। 1 লাখ না আর কয়দিন? পুরাইনা ঘরে গর্ত করছি ইন্দুরে, 2 দিন পর পর ফাটল ধরে। নতুন বাড়িত মাত্র 2টা ঘর, লেপালেপি কি আর আমার কাম? কলিমের মা দিয়া আর কয়দিন চলবো? জমি টেহা পয়সা ফেরত দিলে আমনেগো মতো একটা ঘর তুলিয়া বিয়া করমু, বউ আনমু। তার কৌতুক হতবম্বতায় সরে গিয়ে ভয় ফুটে উঠল আমিরুল শাহর মুখমণ্ডলে। নাজিরের কি যা আনন্দ লাগছিল তখন, ইচ্ছে করছিল শরীর দুলিয়ে শব্দ করে হাসতে, কিন্তু পারল না। শেষমেশ হাসি চেপে রাখতে না পেরে বেরিয়ে এলো কাচারি ঘর থেকে। ছোট চাচা সকালে এসে জিজ্ঞেস করলেন, তুই আবার কি কইছিস ভাইজান রে, শান্তি ভাল লাগে না? নাজির সে কথার কোনরূপ উত্তর না দিয়ে বসেছিল 1 থালা ভাত নিয়ে। আপাতত বাড়িতে কর্তারা নেই। খাবার খেয়ে খামারের গরুগুলোর পানি বদলে ঘাস কেটে আনলো নাজির। সকালে উঠে সব কটাকে ভুসি খাইয়েছে। গোয়ালে তার গরুর সংখ্যা 7টা, গাভী 4টা, আর বাছুর 8-9টা হবে। তাদের নতুন বাড়ির অপর পাশে এই বিশাল গোয়ালের কাজ শেষ করে বেরিয়ে এলো সে। পারভেজ উদাস হয়ে বসে আছে মাটির বারান্দার এক কোণে। নাজির লুঙ্গি ছেড়ে ঠিক মতো পরে চালে কাস্তি গুজে রাখতে রাখতে বলল, এমনি বই আসস কেনা কাইমা? কুড়াল লইয়া আমার পিছে পিছে আয়। পূবের জমিতে তাল গাছটা ভাঙে পড়ছে, কাটতে হইব।
পারভেজ অনুভূতি শূন্য কাঠের পুতুলের মতো উঠে ঘর থেকে নিয়ে এলো কুড়াল। হাঁটা ধরল নাজিরের পিছু পিছু। তাদের জমিগুলো এলোমেলো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দাদা এই জমিগুলো কিনেছিলেন যুদ্ধের সময়, হিন্দুদের থেকে স্বল্প দামে। আগে এই এলাকায় হিন্দুদেরই বসবাস ছিল বেশি, তবে যুদ্ধের সময় ঘর ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার সময় আশেপাশের মানুষদের কাছে তা বেচে দিয়েছিল তারা, যার অধিকাংশ কিনে নিয়েছে তাদের দাদাসহ গ্রামের আরও কিছু বয়োজ্যেষ্ঠরা। পূব পাড়ার জমিতে সারি সারি তাল, আম, জাম, কাঁঠাল আর একটা শিমুল তুলার গাছ আছে। বৈশাখী বাতাসে গাছের তুলা সব ঝরে পড়েছে মাটিতে, কিছু বা মেঘের মতো উড়ে গিয়েছে উদ্দেশ্যহীন গন্তব্যে। গাছ থেকে আম ছিঁড়ে হেলে পড়া নিম গাছের কাণ্ডে বসল নাজির। খেতে খেতে আদেশে সুরে বলল, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, কাম কর, মন ভালা থাকবো। গাছটা সাইজ করে কাট, এইটা দিয়ে একটা চৌকি বানামো। তাল গাছ দিয়া? হ, আব্বার চৌকির পায়া ফাইটে গেছে দেখলাম। বাড়ির পেছনের মেহগনি গাছটা ভালোই মোটা হয়েছে, ওইটা কাটি। তোর বাপের গাছ ওইটা? কি সুন্দর আবদার, চুপ করে কাট। এইটা তো আমার বাপেরই। তোর মির্জাফর বাপ আমার বাপের ভাগের সম্পত্তির টেহা পয়সা এতগুলো বছর ধরে ভোগ করে খাইতেছে, আর তুই তাল গাছের খোটা দেশ, গোলামের পুত। গাছ কাট। লুঙ্গিটা কোমরে বেঁধে পরনের শার্ট খুলে জাম গাছের নিচু ডালে ঝুলিয়ে রেখে গাছ কাটায় মনোযোগ দিল পারভেজ। নাজির বলল, বাপ আর সমাজের ডর থাকা মাইন্ডসেকো লাইকা প্রেম ভালোবাসা না। প্রেম ভালোবাসা করতে হইলে বুকে দম থাকতে হয়, সবার বিরুদ্ধে গিয়ে লড়াই করার মতন সাহস থাকতে হয়, যেটা তোর নাই। তুই বাপের পোষা কুত্তা, হাত নাড়াইলে মাইলের ভয় পাস, খাওয়ান দিলে জিব্বা বাইর করস। নীতিনৈতিকতা বোধ তগ দুই ভাইয়ের মধ্যে নাই, তাই এসব প্রেম ভালোবাসা তগমতো মাইন্সের লেগা না। ফটকামি ছাইরা সামিউল ভাইয়ের লগে ব্যবসা বাণিজ্যে হাত দে, নইলে পরে আমগো মতন অবস্থা হইব তোর ভবিষ্যৎটা অজাত গুলার। ব্যবসায় মন দিলে এমনিতেই তোর বাপে ভালা মাইয়া দেখা তোর বিয়া দিয়া দিব। করুণ দৃষ্টিতে মাথা তুলে তাকায় পারভেজ। সেই দৃষ্টি অবজ্ঞা করে নাজির বলল, ফাহমিদা তোর জন্য না, ওর বাপ দাদায় আমগো দাদারে ধান খেতে ফালাইয়া মারছে, আমার বাপের এমন অবস্থা করছে। যদি বিয়া করাইও ফালাস, তবুও সংসার করতে কখনো পারবি না, কেউ মাইনা নিব না। শত্রুর মাইয়া ঘরে তোলা অত সহজ না রে পারভেজ, আর তুললেও ঢাল হইয়া তার পাশে কখনো দাঁড়াইতে পারবি না, কারণ তোর সাহস নাই। তুই এই কথা কস, কয়দিন আগেই না তুই আমার পক্ষ নিছিলি। তোরে বাঁচানোর লাইগা নিছিলাম, তার লাইগা সবসময় নিমু নাকি? আমগো শত্রুতা হ্যাগোবাড়ির বেডা মানুষের লগে, মাইয়া মানুষের লগে না। বেখেয়ালে ধারালো কুড়ালের একটা কূপ বুড়ো আঙ্গুলে লেগে গেল। ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে বের হতে লাগলো তরল তাজা রক্ত, অথচ পারভেজ আর্তনাদ করল না একটুও, যেন এসবে ভীষণ অভ্যস্ত সে। নাজিরের চোখে তা ভালোভাবেই পড়ল। অশ্লীল এক গালে দিয়ে এগিয়ে এলো সে, মাটি থেকে দুর্বা ঘাস তুলে হাতের মধ্যে ঘষে রস নির্গত করে তা লেপটে দিল ক্ষতস্থানে। হাত থেকে কুড়ালটা কেড়ে নিয়ে বলল, কোনো কামের না, সর হারামজাদা। এই পর্যন্তই ছিল যাত্রাপথ উপন্যাসের আজকের পাঠ। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।